যাবেন না কাব্য ভাই, আমি আপনার সব কথা শুনবো, আপনাকে ডিভোর্স দিব, আমি চলে যাবো এই বাড়ি থেকে, আপনি প্লিজ যাবেন না। কাব্যের পায়ে পড়ে কান্না করতে করতে কথাগুলো বলছে স্রোত। ওর পরনের লাল টুকটুকে শাড়িটায় ধুলো লেগে আছে, চোখের কাজল লেপটে গেছে পুরো মুখে। অঝরে কান্না করছে মেয়েটা। এই কান্নায় গলে যাবে যে কেউ, কিন্তু কাব্যের মায়া হলো না স্রোতের কান্নায়। ঝাড়া মেরে দূরে সরিয়ে দিল স্রোতকে। ছিটকে কিছুটা দূরে সরে গেল স্রোত। মেঝেতে পড়ে থাকা ভাঙা কাচের টুকরোগুলো হাতের তালুতে ঢুকে মেহেদি রাঙা হাতটা রক্তে রঞ্জিত হলো মুহূর্তে। তীব্র জ্বলনিতে চোখ মুখ কুচকে বন্ধ করে নিল সে। কানে ভেসে এলো সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার কর্কশ কণ্ঠস্বর। স্টুপিড, তোকে না বলেছিলাম আমার সামনে আসবি না? বারবার আমাকে বিরক্ত করার ফল ভালো হবে না কিন্তু। স্রোত কেঁপে উঠল মানুষটার চিৎকারে। তবু সমস্ত ভয় ডর উপেক্ষা করে আবারও লোকটার পায়ে পড়ে অসহায়ের মতো বলল স্রোত। আপনি যাবেন না প্লিজ। পাসার। ছাড়বো না। রাগে চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে কাব্যের। এই মেয়েটা এমন কেন? এত অপমান করে, কষ্ট দেয়, তাও ওর কাছেই আসে। কিন্তু কাব্য যে এই মেয়েটাকে ঘৃণা করে, ওকে কষ্ট দিয়ে শান্তি পায় সে। স্রোতের হাত ধরে টেনে তুলল কাব্য। কাটা স্থানে এত জোরে চাপ পড়ায় আরও ব্যথা পেল স্রোত। তবু টু শব্দটি করল না সে। কাব্যকে টানতে টানতে বিছানায় নিয়ে ফেলল, মেজাজ দেখিয়ে বলল, ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবি না। পরের বার একই ভুল করলে তোকে আমি মেরে ফেলবো স্রোত। আই রিপিট, মেরে ফেলবো। কথাগুলো বলেই কাব্য চলে যাচ্ছিল। স্রোত দ্রুত উঠে দাঁড়িয়েছে। কাব্যের সামনে গিয়ে পথ আটকে বলছে, আপনি মেরে ফেললে আমি মরে যেতে রাজি, মেরে ফেলুন আপনি আমায়, তবু প্লিজ যাবেন না। কাব্যে অনেক বিরক্ত হলো। ওর চোখে মুখে রাগ স্পষ্ট। কপালে শিরা ফুলে উঠেছে, হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেখেছে। আচমকায় স্রোতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সে। আকস্মিক আক্রমণে টাল সামলাতে না পেরে আবারও মেঝেতে পড়ে গেল স্রোত। ছলছল চোখ জোড়া নিয়ে তাকালো কাব্যের মুখ পানে। লোকটা এত কঠোর কেন? নাকি সব রাগ কেবল ওর উপরে? কথাগুলো ভেবে কষ্ট পাচ্ছে স্রোত। কাব্যের কি যেন হলো, চলে যাবে বলে পা বাড়িয়েও যাওয়া হলো না তার। আবারও ফিরে তাকালো মেঝেতে পড়ে থাকা স্রোতের দিকে। এই প্রথম কাব্য এত নিখুঁতভাবে লক্ষ্য করলো মেয়েটাকে। ফর্সা মুখশ্রী, ঘন কালো চুল, মুখটার মধ্যে আলাদা একটা মায়া কাজ করে। নিঃসন্দেহে এই মেয়ের নাম দেওয়া যায় মায়াবিনী। কিন্তু কাব্য যে ওর নাম দিয়েছে নীলাম্বরী। মেয়েটার নীলাভ চোখ দুটোর অসহায় চাহনি শান্ত করে দিয়েছে কাব্যকে। ওর চোখে মুখের ক্রোধ সরে গিয়ে ভিড় জমিয়েছে একরাশ মুগ্ধতা। কাব্য কি যেন ভেবে মেঝেতে বসে পড়ল। কিছুক্ষণ স্রোতের মুখটার দিকে তাকিয়ে আদর করে মুছে দিল চোখের পানি। ঠোঁটের কোণে হাসি টেনে বিড়বিড় করে আওড়ালো সে। আমার নীলাম্বরী, কাব্যের নীলাম্বরী। কাব্যের কথা কানে আসেনি স্রোতের, কিন্তু ওর হঠাৎ পরিবর্তন ভাবাচ্ছে স্রোতকে। কি হলো কাব্যের? হুট করে এমন ভালো আচরণ কেন করছে ওর সাথে? কাব্য নিষ্পলক চোখে তাকিয়ে আছে স্রোতের চোখ দুটোর দিকে। স্রোতও বসে আছে ওভাবেই। আচমকায় হাতে টান পড়ল ওর। কেউ টেনে দাঁড় করালো স্রোতকে। ওর হাতের কাটা স্থান দেখে বলল চিন্তিত কণ্ঠে, এগুলো কিভাবে হলো স্রোত? আমি এক্ষুনি মেডিসিন নিয়ে আসছি, তুমি একটু অপেক্ষা করো। আবারও রাগ চেপে বসলো কাব্যের মাথায়। হাত দুটো মুষ্টিবদ্ধ করলো সে। রেগে তাকালো স্রোতের পাশে থাকা ছেলেটার দিকে। ও চলে যেতে চাইলে হাত ধরে আটকালো কাব্য। বাঁকা হেসে বলল, মেডিসিন নিয়ে আসবি কেন? বরং তুই ওকেই নিয়ে যা, বিছনায় বসে আদর করে মেডিসিন লাগিয়ে দিবি। এইসব আবর্জনা আমার রুমে রাখবো না, নিয়ে যা এক্ষুনি। দ্বিতীয়বার কাব্যে চিৎকারে কেঁপে উঠল স্রোত। পেছনে লোকাল ধ্রুবের। কাব্যের এমন কথায় বিরক্ত হলো ধ্রুব। ভ্রু কুচকে এলো আপনা আপনি। রাগত স্বরে বলল ওকে, তুমি কি কখনোই ভালো হবে না ভাইয়া? বউ হয়ও তোমার, এমন কথা বলছো কি করে? কাব্য বাঁকা হাসলো। সেন্টার টেবিলের কাচের গ্লাসটা মেঝেতে ছুঁড়ে ফেলে বলল, বউ, কাব্যের পাশে দাঁড়ানোর যোগ্যতা সবার নেই। ওই মেয়ের তো একদমই নই। ওকে দূরে থাকতে বল আমার চোখের সামনে থেকে। বিরক্ত লাগছে আমার। ধ্রুবের রাগ হচ্ছে প্রচণ্ড, কিন্তু কিছুই বলল না কাব্যকে। একটু আগে বাড়ি ভর্তি লোকজনের সামনে তুমুল ঝগড়া ঝামেলা হয়েছে। এখন আর এসব চাইছে না সে। ধ্রুবের পেছনে দাঁড়িয়ে থাকা স্রোত নিশ্চুপ ছলছল চোখে তাকিয়ে আছে কাব্যের মুখ পানে। এই মানুষটা এমন কেন? কিসের এত রাগ ওর প্রতি? কুকুর বিড়ালকে কিছুদিন সামনে থেকে দেখলেও তো মানুষের মায়া লাগে। স্রোতকে এতদিন ধরে দেখেও কি কাব্যের মনে বিন্দুমাত্র মায়া জন্মায়নি? হয়তো না। হলে কি এভাবে যখন তখন যা ইচ্ছে তাই বলে অপমান করতে ওকে? গুটিসুটি মেরে বিছানায় শুয়ে আছে স্রোত। ঠান্ডায় কাঁপছে ওর শরীরটা। রুমের দরজা খোলা থাকায় কেউ একজন আর চোখ পড়ল স্রোতের দিকে। আস্তে আস্তে ভিতরে ঢুকলো সে। মেয়েটাকে দেখে মায়া হলো খুব। কপালে হাত দিয়ে বুঝলো জ্বর এসেছে স্রোতের শরীরে। দ্রুত উঠে গেল ধ্রুব।
একটা বাটিতে পানি নিয়ে আসলো, সাথে নরম কাপড়। কাপড়টা পানিতে ভিজিয়ে কপালে দিল ওর। অনেকক্ষণ বসলো স্রোতের পাশে। জ্বর কিছুটা কমেছে দেখে চুপচাপ স্রোতের রুম থেকে বেরিয়ে গেল ধ্রুব। ধ্রুব বেরিয়ে যেতে দরজার পর্দা সরিয়ে স্রোতের রুমে ঢুকলো কেউ। আস্তে আস্তে এগিয়ে এলো ঘুমন্ত স্রোতের কাছে। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে তার। কপালের শিরাগুলো ভেসে উঠেছে অতিরিক্ত রাগে। হাঁটু গেড়ে মেঝেতে বসলো সে। সেন্টার টেবিলে রাখা কাচের গ্লাসটা হাতের চাপে ভেঙে ফেললো। সাথে সাথে রক্ত বের হলো তার হাত থেকে। উপেক্ষা করলো তা। ছোট্ট একটা কাচের টুকরো হাতে নিয়ে আস্তে আস্তে ওটা এগিয়ে নিয়ে গেল স্রোতের ফর্সা হাতটার দিকে। পাতলা চামড়ায় কাচের টুকরো লাগতেই কেটে গেল অনেকটা জায়গা। রক্তের উপস্থিতি দেখা গেল সেখানে। কাচের টুকরো দিয়ে সুন্দর করে সেখানে ইংরেজি কে অক্ষরটি লিখে দিল। পর মুহূর্তেই ঠোঁটের কোণে পৈশাচিক হাসির রেখা ফুটে উঠল যুবকটির। বলল বিড়বিড় করে, তোমার হৃদয়ে প্রতিটি কোণে ভালোবাসা হোক আর ঘৃণা, সবটাই জন্মাবে আমার জন্য। আমি তোমাকে মারবো, কাটবো, আবার আমি তোমাকে ভালোবাসবো, ভালোবাসা দিব প্রিয়তমা। অন্য কেউ তোমাকে ছুলে তাকে পুড়তে হবে, সাথে তোমাকেও। স্রোত কি শুনল মানুষটার কথা? হয়তো না। শরীরটা ওর জড়বস্তুর মতো অনুভূতিহীন হয়ে পড়ে আছে বিছানায়। হাত কেটে রক্ত ঝরছে, অথচ সে টের পায়নি এখনো। সকালে ঘুম ভাঙতে ব্যথায় হাতটা টনটন করে উঠল স্রোতের। গায়ের জ্বর কমেছে অনেকটা। হাতটা চোখের সামনে আনলেই চমকালো সে। অনেকটা জায়গা জুড়ে সাদা কাপড়ের ব্যান্ডেজ লাগানো। হাতে চোখে মুখে বিস্ময় নিয়ে স্রোত তাকিয়ে আছে নিজের ব্যান্ডেজ করা হাতটার দিকে। মাথায় প্রশ্ন আসলো ওর, এ কিভাবে হলো, কখন আর কিভাবে হাত কাটলো ওর? ব্যান্ডেজই বা করলো কখন? কারো গম্ভীর কণ্ঠস্বর কানে আসতেই ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো স্রোত। হাত কেটেছিস কি করে? নিজের খেয়াল রাখিস না কেন তুই? আস্তে আস্তে উঠে বসলো স্রোত। মাথা তুলে তাকাতেই সামনে দাঁড়িয়ে থাকা দোয়েল আর ধ্রুবকে দেখতে পেল সে। ধ্রুবের চোখে মুখে প্রচণ্ড রাগ। এভাবে কখনোই কথা বলে না স্রোতের সাথে। তবে আজ বোধহয় রেগে গেছে ওর খামখেয়ালিপনা দেখে। স্রোত আমতা আমতা করে উত্তর দিল ধ্রুবের কথার। আ- আমি সত্যি বুঝতে পারছি না হাতটা কিভাবে কাটলো। বুঝতে পারছিস না? তাহলে ব্যান্ডেজ করে দিল কে? জানি না। কি জানিস? প্রতিউত্তর এলো না স্রোতের থেকে। দোয়েল হাতের ইশারায় শান্ত হতে বলল ভাইকে। ধ্রুব চোখ রাঙিয়ে স্রোতের দিকে তাকিয়ে পরে আবার দোয়েলের দিকে তাকিয়ে বলল, ওকে নিয়ে আয়, আমি ডাক্তার ডেকেছি। বিছানায় বসে থাকা স্রোতের পাশটায় গিয়ে বসলো দোয়েল। ওর মাথার এলোমেলো লম্বা চুলগুলো খোপা করে দিয়ে বলল, স্রোত, তুই এখানে কি করছিস? তোর তো ভাইয়ের রুমে থাকার কথা ছিল। স্রোতের মনে পড়ল কাল রাতের ঘটনা। কাব্যের অমন ব্যবহার, ওর প্রতি এত বিরক্তির কথা মাথায় আসতেই চোখ দুটো ছলছল করে উঠল স্রোতের। নিজেকে সামলে নিয়ে বলল দোয়েলকে, ওখানেই তো ছিলাম দোয়েল আপু, সকালে এসেছি। হাতে কি তবে? ভাইয়াই ব্যান্ডেজ করে দিল? হয়তো। দোয়েল ভালো করেই জানে স্রোত মিথ্যে কথা বলছে। স্রোত মিথ্যে বললে দোয়েল ধরে নিতে পারে খুব সহজে। এই যে স্রোত ওর চোখে চোখ রেখে কথা বলছে না, তোতলাচ্ছে, এগুলোতেই বোঝা যাচ্ছে সে মিথ্যা বলছে। স্রোতকে নিজের দিকে ঘুরিয়ে নিল দোয়েল। বলল আলতো হেসে, স্রোত, আমি তোর বড় বোন। তোর থেকেও বেশি আমি তোকে চিনি। আমি জানি তুই কেমন। মিথ্যে বলিস না আপুকে। ভাইয়া তোর সাথে সব সময়ের মতোই খারাপ ব্যবহার করেছে, তাই না? স্রোতের সবচেয়ে বিশ্বাস আর ভরসার জায়গাটাই হলো দোয়েল। তার কাছে মিথ্যা বলে পার পাবে না, ভালো করে জানতো স্রোত। তবুও চেষ্টা করলো নিজের কষ্ট লুকানোর। দোয়েল হয়তো কিছু বুঝলো। হাত মেলতেই স্রোত জাপটে ধরলো ওকে। কান্না করতে করতে বলল, আমার উপর তোমার ভাইয়ের এত রাগ কেন দোয়েল আপু? আমি কি করেছি, কি অন্যায় করেছি আমি? আমার ব্যাপারেই উনি এত কঠোর কেন? ওনার সব রাগ কি কেবল আমার উপরেই? কাঁদিস না স্রোত, ভাইয়া তো এমনই। সব ঠিক হবে একদিন। দোয়েল মিছে মিছে সান্ত্বনা দিল স্রোতকে। সে নিজেও জানে না নারীদের প্রতি এমন অব্যক্ত বিদ্বেষ কেন কাব্যের। কি এমন হয়েছে যে ও মেয়েদের দেখলে এভাবে নাক সিটকায়? সবার সাথে যেমন তেমন স্রোতের ব্যাপারে একটু বেশিই কঠোর। কেন স্রোতের প্রতি এত রাগ কাব্যের? সবগুলো প্রশ্নের উত্তর অজানাই রইল দোয়েলের। আপাতত সে ভাববে না এগুলো নিয়ে। স্রোতকে নিয়ে নিচে গেল দোয়েল। ড্রয়িং রুম আজ শান্ত। শান্ত থাকার একমাত্র কারণ কাব্য বাসায় আছে। আরেকটা কারণ বাড়ির কর্তা মাহাতাব চৌধুরী অসুস্থ। স্রোত ওর সাজ পোশাক পাল্টে এসেছে। হালকা গোলাপি রঙের নীল পাড়ের একটা শাড়ি পরেছে, দুই হাতেই নীল রঙের কয়েকটা চুড়ি। দোয়েল বসে আছে স্রোতের পাশে খাবারের প্লেট হাতে নিয়ে।
বারবার স্রোতকে খেতে বলছে, কিন্তু স্রোত তো বরাবরই একগুঁয়ে স্বভাবের। একবার বলেছে খিদে নেই, খাবে না। ওকে আর কেউ হাজার চেষ্টা করেও খাওয়াতে পারবে না। ধ্রুব বারবার দরজার সামনে গিয়ে দেখছে তাহিয়া এসেছে কিনা। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বিরক্তিতে কপাল কুঁচকালো ধ্রুব। এই তাহিয়া মেয়েটা এত কাণ্ডজ্ঞানহীন কেন? বুঝে পায় না সে। প্রায় ঘন্টাখানেক আগে বলেছে আসছি, এখনো এসে পৌঁছায়নি। ধ্রুব যখন পা ফেলে এগোতে যাবে, ধাক্কা লাগলো কারো সঙ্গে। সামনে তাকাতেই দেখতে পেল গোলগাল চেহারার, কালো ফ্রেমে চশমা পরা তাহিয়াকে। ধ্রুবের শক্তপোক্ত শরীরের সঙ্গে ধাক্কা খেয়ে বেশ ব্যথা পেল তাহিয়া। বুঝে আসলো না মানুষের সঙ্গে ধাক্কা খেলো না পাথরের সঙ্গে। চোখের চশমাটা হাত দিয়ে ঠিক করে নিল তাহিয়া। বেশি কিছু না ভেবে দরজা ডিঙিয়ে বাড়ির ভিতরে পা রাখলো। ধ্রুব তখনই মেজাজ দেখিয়ে বলল তাহিয়াকে, চোখ কোথায় থাকে তোর? সবার যেখানে থাকে কপালের নিচে আর গালের উপরে, নাকের দুই পাশে। তাকিয়ে দেখে নে। রাগের মধ্যে ঘি ঢালার মতোই কাজ করলো তাহিয়ার কথা। দাঁত কিরমির করে বলল ধ্রুব, তুই কি ভালো হবি না তানু? আমি খারাপ ছিলাম কবে? ইডিয়েট। ইডিয়েট টু। ধ্রুব বিরক্ত হয়ে চলে গেল। তাহিয়াও গেল ওর পিছু পিছু। সোফায় বসে থাকা স্রোতের ঠিক পাশেই গিয়ে বসলো তাহিয়া। মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে মুচকি হেসে বলল, বাহ স্রোত, বিয়ের পরে মেয়েদের সৌন্দর্য বেড়ে যায় শুনেছি, কিন্তু তোমার সৌন্দর্য একটু বেশিই বেড়ে গেছে। এই পিঙ্ক আর নীলের কম্বিনেশনে ভালোই মানিয়েছে তোমাকে। স্রোত মিষ্টি হেসে বলল তাহিয়াকে, তুমি তো আরো বেশি সুন্দর তানু আপু। আমাকে নিয়ে তুমি একটু বেশিই বলো সব সময়। তুমি সত্যিই সুন্দর স্রোত। কাব্য ভাইয়ার তো কপাল ভালো, তোমাকে পেয়ে গেছে কষ্ট ছাড়াই। অবশ্য কাব্য ভাইয়াও সুন্দর কম না। প্রথম দেখাতেই যে কারোর ভালো লেগে যাবে। অমন গোমরা মুখ না হলে আমি কবেই পটানোর কাজে লেগে পড়তাম। কথাটা বলেই হেসে উঠল তাহিয়া। স্রোত তাকিয়ে আছে তাহিয়ার দিকে, ভাবছে মনে মনে, হাসলে মানুষকে এত সুন্দর দেখায়। তাহিয়াকে সুন্দর দেখায়, ঠিক যেন পুতুলের মতো লাগছে ওকে। ধ্রুব চোখের ইশারা দিতেই হাসি থামিয়ে চুপ করে রইল তাহিয়া। ধ্রুব বিরক্ত হয়ে ধমকের স্বরে বলল আবারও, এত কথা না বলে যে কাজে এসেছিস সেটা কর। তাহিয়া মুখ ভেঙচি কেটে স্রোতের হাতটা ভালো করে দেখল। ব্যান্ডেজ খুলেছে, ভালোভাবে জায়গাটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দেবে বলে। স্রোতের হাতের কাটা স্থান দেখে হা করে তাকিয়ে রইল তাহিয়া। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে স্রোত নিজেই করেছে এই কাজ। তবে ধ্রুব যে বলল অন্য কথা। বেশি কিছু ভাবলো না তাহিয়া। জায়গাটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে আবারও ব্যান্ডেজ বেঁধে দিল। যদিও কেটেছে অল্প জায়গা, ব্যান্ডেজ না করলেও ঠিক হয়ে যাবে। বাড়ি থেকে বারবার কল আসায় উঠে চলে যাচ্ছিল তাহিয়া। যাওয়ার আগে স্রোতের কানের কাছে গিয়ে ঠাট্টা স্বরে বলল সে, বাহ, একদিন না যেতেই এত দূর, পরে তোমার কি হবে সেটাই ভাবছি আমি। চালিয়ে যাও স্রোত। পুরো কথাটা বলে শেষ করতে পারল না তাহিয়া। ধ্রুবর হাত টেনে নিয়ে গেল বাড়ির বাইরে। কিছু সময় আগে তাহিয়াই বলেছে ওকে বাড়ি পর্যন্ত দিয়ে আসতে, এখন আবার গল্প জুড়ে দিয়েছে দেখে ধ্রুব এমনটা করলো। সুন্দর পাকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ধ্রুব আর তাহিয়া। সামনে একটা ছোট্ট ফুচকার স্টল। তাহিয়ার ওদিকে চোখ পড়তে ধ্রুবের শার্টের হাতা টেনে বলল, ফুচকা খাবো। আমার মাথা খেয়ে পেট ভরছে না তোর? ফুচকা খেতেই হবে? এমন করিস কেন? 50 টাকার ফুচকাই তো খেতে চেয়েছি। এমনভাবে বলছিস মনে হচ্ছে আমি তোর কাছে 1 বস্তা টাকা চেয়েছি। চাইলেও আমি অবাক হব না। মুখটা অসহায়ের মতো করে বানিয়ে বলল তাহিয়া। খাওয়াবি না তাহলে? তাহিয়ার মুখের ভাবভঙ্গি দেখে গলে গেল ধ্রুব। না করবে কি করে এমন আদুরে আবদারে। তাহিয়ার হাতটা ধরে ফুচকার স্টলের দিকে যেতে যেতে বলল, আসুন ম্যাডাম। হেসে উঠল তাহিয়া। ধ্রুবকে কিভাবে কথার জালে ফাঁসাতে হয় বেশ ভালো করে জানে সে। ছাদে যাচ্ছিল স্রোত, তখনই কাব্যের রুমের দরজার দিকে চোখ গেল ওর। কাব্যের গানের গলা কেমন বশীভূত মন্ত্রের মতো আটকে নিল ওকে। গিটারের টুংটাং শব্দ তুলে গান গাইছে কাব্য। দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে ভেবে গান থামালো কাব্য। দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে ভেবে গান থামালো কাব্য। দ্রুত গতিতে মুখ তুলে তাকালো দরজার দিকে। স্রোতের কি যেন হলো, পালাতে চেয়েও পা দুটো নড়তে পারছে না সে। মনে হচ্ছে কেউ দুহাত দিয়ে আটকে রেখেছে স্রোতের পা। শুকনো ঢোক গিলল স্রোত। কাব্য কিছু বলার আগে আমতা আমতা করে বলল সে, আসলে আমাকে আমি এখানে আসতে চাইনি, বিশ্বাস করুন। ভয়ে কাঁপছে স্রোত, কি বলবে বুঝতে পারছে না সে। কাব্য ততক্ষণে হেঁটে এসে দাঁড়িয়েছে স্রোতের সামনে, ঘাড় কাত করে ওর দিকে তাকিয়ে বলছে, তারপর তারপর কিছু না, আমি চলে যাচ্ছি এক্ষুনি। স্রোত পা বাড়ালো চলে যাবে বলে। এমনিতেই শাড়ি পরার অভ্যাস নেই তার উপর এমন তাড়াহুড়ো করায় হোঁচট খেয়ে পড়ে যেতে নিচ্ছিল। কাব্য নিজের শক্তপোক্ত বাহুর সাহায্যে আটকে নিল ওকে।
স্রোত অবাক হলো। কাব্য ওকে স্পর্শ করেছে, পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে, নিজেকে স্বাভাবিক করলো স্রোত। অন্য সময় ভয় হলেও আজ একটু সাহস হলো। কৃতজ্ঞতার দৃষ্টিতে কাব্যের মুখ পানে তাকালো সে। কাব্যকে শান্ত লাগছে আজ, একেবারে অন্যরকম লাগছে। স্রোতের মনে হচ্ছে সে কল্পনার জগতে আছে। নাক উঁচু আরণ্যক কাব্য, যার দু চোখের বিষ স্রোত, সে কিনা বাঁচালো ওকে? না না, স্রোত কল্পনার জগতেই আছিস, কাব্য ওকে বাঁচাবে না কোনোভাবেই। সত্যি হলো স্রোতের ভাবনা। কাব্য দুহাতের বাঁধন আলগা করতেই হুমড়িকে মেঝেতে পড়ল স্রোত। কোমরে আর হাতের কাটা স্থানে প্রচণ্ড ব্যথা পেল সে। কাব্যর হাত টেনে তুলল, আবারও ব্যান্ডেজ করা জায়গায় চাপ দিয়ে বলল। বলেছিলাম না আমার সামনে না আসতে? কাব্য কি বলল কানে গেল না স্রোতের। হাতের প্রচণ্ড ব্যথায় মৃদু আর্তনাদ করে বলে উঠল সে। লাগছে আমার। কাব্য হাসলো, মনে হলো নিজের কাজে সফল হয়েছে সে। আরো শক্ত করে স্রোতের হাতটা চেপে ধরে চোখ মুখ শক্ত করে বলল। কোথায় লেগেছে দেখাও আমাকে, আদর করে মলম লাগিয়ে দেব। স্রোতের ঘেন্না হলো মনে মনে, এই মানুষটা এমন কেন? কই অন্য কারোর সাথে তো এমন করে না, তাহলে ওর সাথে কেন? চোখ দুটো বন্ধ করে শ্বাস ছাড়ল স্রোত। গড়িয়ে পড়ল অশ্রুকণা, অন্য হাতে তালু দিয়ে মুছে নিল তা। কাব্যের মুখটার দিকে চোখ গেলে দেখতে পেল স্রোত ওর ঠোঁটের কোণে কেমন অদ্ভুত হাসি। চোখের চাহনিও ভয়ঙ্কর, মায়া দয়া নেই এই চাহনিতে। স্রোত নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও যখন পারল না, ডুকরে কেঁদে উঠল। কাব্যের যেন আনন্দ হলো ওর কান্না দেখে। কি যেন ভেবে কাব্য ছেড়ে দিল স্রোতের হাতটা। সুযোগ পেতেই দৌড়ে পালালো স্রোত। দিনের আলো কেটে গিয়ে রাত হয়েছে, অন্ধকার নেমে এসেছে প্রকৃতিতে। পুরো আরণ্যক ম্যানশন শান্ত এখন। বাড়ির সবচেয়ে বড় রুমটাই কাব্যের, ওর রুমের পরেই ধ্রুবের, তারপর দোয়েল আর স্রোতের। এই সময়টাতে পুরো বাড়িটা হেঁটে মেয়ে আর ছেলেদের রুমগুলোতে চোখ বুলান মিসেস মাহাতাব, মানে সাবরিনা বেগম। আজও তার ব্যতিক্রম হয়নি। ধ্রুবের রুমের দরজাটা ভেতর থেকেই বন্ধ, হয়তো সে ঘুমিয়ে পড়েছে। দোয়েলের পাশে স্রোতকে দেখেও খুব একটা অবাক হননি তিনি। নিজ হাতে যে ভাইজির জীবনটা নষ্ট করেছেন বুঝতে পারছেন হাড়ে হাড়ে, কিন্তু তারও যে উপায় ছিল না। স্বামীর আদেশ অমান্য করবেন কি করে? তাছাড়া পরিস্থিতি তখন বাধ্য করেছে স্রোত আর কাব্যের বিয়ে দিতে। আপাতত ওসব ভাববেন না তিনি। সব ঠিকঠাক দেখে শান্তির শ্বাস ছাড়লেন সাবরিনা বেগম। চলে যাচ্ছিলেন নিজের রুমে। চোখ যায় তখন কাব্যের রুমের দিকে, দরজা খোলা, তাই নাচেও নজর ফেরাতে পারেননি। কাব্য ওনাকে খুব একটা পছন্দ করে না, তাই সামনে গিয়ে ভালো মন্দ কথা খুব কমই বলেন। তবে লুকিয়ে লুকিয়ে নজর রাখেন ছেলের উপর। দরজার সামনে গিয়ে পুরো রুমে চোখ বুলালেন সাবরিনা বেগম। জামা কাপড় সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিছানায়, মেঝেতে, সোফায় ল্যাপটপ আর গিটার ফেলে রাখা। রুমের একপাশে আঁকিবুকি করার বিভিন্ন সরঞ্জাম। সাবরিনা বেগম বুঝলেন কাব্য রুমে নেই। চুপি চুপি ওর রুমে ঢুকে গুছিয়ে দিলেন সবটা। নিচে গিয়ে অপেক্ষা করতে লাগলেন কাব্যের বাড়ি ফেরার। ঘড়ির কাঁটায় তখন রাত 1টা বাজে। বাড়ির সদর দরজা ঠেলে কেউ একজন ভিতরে প্রবেশ করেছে। পরনে কালো রঙের জিন্স প্যান্ট আর গায়ে জড়ানো কালো হুডি, কানে লাগানো হেডফোন। গুনগুনিয়ে গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল সে। তখনই কানে এলো পরিচিত কণ্ঠস্বর। তোমার জানা উচিত কাব্য, এত রাত করে কোনো ভদ্র বাড়ির ছেলেরা বাড়ি ফেরে না। পাজোরা থেমে গেল কাব্যের। তাকালো ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা সাবরিনা বেগমের দিকে। তখনই অন্ধকার রুমটায় আলো জ্বলে উঠল। কাব্য এগিয়ে গেল সাবরিনা বেগমের কাছে, বাঁকা হেসে বলল ওনাকে। আপনারও জানা উচিত মিসেস মাহতাব, কাব্য কখনো এসব নিয়ম কারণে নিষেধাজ্ঞা পরোয়া করে না। আমার চলাফেরা সবসময় আপনাদের। ভারী শ্বাস ফেললেন সাবরিনা বেগম। এমন কিছুই যে কাব্য বলবে তা জানা ছিল ওনার, তবুও যেচে পড়ে অপমানিত হলেন। সাবরিনা বেগম হাসার চেষ্টা করে বললেন। তা হবে কেন কাব্য? হলেও আমার খুব একটা যায় আসে না। আমাকে আম্মু বলে নাই ডাকো, খালামণি বলে তো ডাকতে পারো কাব্য। কাব্য চলে গেল বড় বড় পা ফেলে। সাবরিনা বেগমের কথা শুনল কিনা সন্দেহ। দীর্ঘশ্বাস ছাড়লেন সাবরিনা বেগম। কাব্যের দেখাশোনার জন্যই এই বাড়িতে এসেছিলেন তিনি। ভাগ্যে যে অন্য কিছু লেখা ছিল তা কি আর উনি জানতেন? তবে ছেলেটা কেন ওনাকে এত অপছন্দ করে তা বুঝে পান না সাবরিনা বেগম। সেই ছোটবেলা থেকে নিজের মায়ের জায়গায় তো ওনাকেই দেখেছে, তাহলে ওনার প্রতি এত রাগ কেন কাব্যের? এই কথা ভাবতে নিলে পরক্ষণে আবার মাথায় আসে সাবরিনা বেগমের। কাব্যের স্বভাবটাই তো এমন, হাতে গোনায় 2-1 ছাড়া কারোর সঙ্গে কথা বলে না যে ছেলে, তাকে নিয়ে এগুলো ভাবা হয়তো ভুল হচ্ছে ওনার। একা থাকতে থাকতেই কাব্য এমন একগুঁয়ে স্বভাবের হয়ে গেছে। কাব্য ওনাকে অপছন্দ করে তাতে কি? সাবরিনা বেগম নিজের ছেলে মেয়ের মতোই ভালোবাসেন ওকে। বিশ্বাস করেন একদিন ধ্রুবর মতো কাব্য আম্মু বলে ডাকবে ওনাকে। বিছানায় ফেলে রাখা কাব্যের ফোনটাতে রিংটোন বাজছে। ফোনের দিকে মনোযোগ না দিয়ে সে তাকিয়েছে খোলা জানালার দিকে। আজ আকাশে মেঘ জমেছে, বাতাস বইছে বাইরে। জানালা দিয়ে বাতাস ঢুকছে, গায়ে এসে লাগছে কাব্যের। হাতে অ্যালকোহলের গ্লাস নিয়ে সোফায় বসে আছে সে, মাঝে মধ্যে চুমুক দিচ্ছে গ্লাসে। এই বাড়িতে বরাবরই এগুলো নিষিদ্ধ, কিন্তু কাব্য কখনোই মানেনি এসব নিয়ম নিষেধ।
কাব্যের মনে পড়ছে অতীতের কথা। এ নতুন নয়, প্রতিদিনই অন্ধকার রুমে একাকী থাকলে না চাইতেও ভাবনায় আসে এসব। কাব্য বাড়ি ফিরেছে প্রায় 3 সপ্তাহ হতে চলল। দীর্ঘ 9টা বছর সে ছিল আমেরিকায়, পরিবার প্রিয়জনদের থেকে অনেক দূরে। কাব্যের অবশ্য প্রিয়জন বলতে কেউ নেই, তাই এই দেশের প্রতি কখনোই কোনো টান ছিল না ওর। কাব্যের বাইরে যাওয়া নিয়ে ঘোর আপত্তি ছিল মাহতাব সাহেবের। বাবার সঙ্গে কাব্যের মতের অমিল হতো সবসময়। মায়ের চলে যাওয়া, বাবার অবহেলা, নিজের হাজারটা সমস্যা, সবকিছু নিয়ে ডিপ্রেশনে ভুগছিল কাব্য। নিজেকে ভালো রাখতে উপায় না পেয়ে দেশ ছেড়েছিল সে। ছোটবেলা থেকেই তুখোর মেধাবী ছিল কাব্য। ফ্যামিলি প্রবলেম হোক বা অন্য কিছু, ওর পড়াশোনায় প্রভাব ফেলেনি কখনো। স্কলারশিপে পড়াশোনার জন্য কাব্য গিয়েছিল আমেরিকায়। খুব বেশি হলে ওর বয়স তখন 19 ছিল। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে জব শুরু করেছিল আমেরিকাতেই। সেখানে গিয়ে সত্যি কাব্য নিজের বিষাক্ত অতীত ভুলেছিল। ওর ভালো থাকার কারণ কষ্ট কমানোর মেডিসিন হয়ে এসেছিল কয়েকটা বন্ধু। কাব্য ওদেরকেই নিজের ফ্যামিলি ভাবত। ওরাও ছিল ওর মতো ছন্ন ছাড়া, তবে তারা বুঝতো কাব্যকে। ওর মন খারাপ হলে কারণগুলো বুঝে নিত, সবসময় মেন্টালি সাপোর্ট দিত ওকে। মন খারাপ হলে মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য হলেও 2-1টা বন্ধু লাগে, যা কাব্য পেয়েছে। জীবনের রঙিন সময় বলতে আমেরিকায় থাকাকালীন দিনগুলোর কথাই মনে পড়ে ওর। এত বছর পর দেশে আসলো কেন নিজেও জানে না কাব্য। চলে যেতে চেয়েও বাধা পড়ছে বারবার। কোন এক অদৃশ্য সুতোর টান অনুভব করছে সে। কেন হচ্ছে এমন? কার জন্য এত টান অনুভব করছে কাব্য? ওর মন তো পাথরের মতো নির্জীব, মনে ফুল ফোটা কি সম্ভব? ভাবনার জগৎ থেকে বেরুলো কাব্য। বারবার ফোনে রিংটোন বাজায় বিরক্ত হয়ে উঠল সে। ফোনটা চোখের সামনে আনতে ভেসে উঠল পরিচিত নাম, সেভ করা মাথামোটা রাহুল নাম দিয়ে। নামটা দেখলেই ভ্রু কুচকালো কাব্য। এই অসময়ে কল দিয়ে বিরক্ত করা রাহুল ছাড়া অন্য কারো কাজ হবে না, আগেই বোঝা উচিত ছিল ওর। কাব্য কলটা রিসিভ করলো, কটমট কণ্ঠে বলল, হোয়াটস এর প্রবলেম? সমস্যা বললে সমাধান দিবি? কল কাটছি। না না, শুন, আমার এক্স সায়মা আছে না, ও আজ ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, জামাই ছাড়া জীবন কাটাতে নাকি ওর কষ্ট হয়। আমি কি কমেন্ট করছি জানিস? আচ্ছা, অল্প বয়সে পাকি নেবাল, দুঃখ থাকে চিরকাল। কথাটা বলেই হু হু করে হাসতে শুরু করেছে রাহুল। কাব্য দাঁত কিরমির করে বলল তখন, এটা বলতে তুই আমাকে মাঝরাতে ফোন দিয়েছিস? হ্যাঁ। আচ্ছা, রাখলাম। দ্বিতীয়বার তোর নাম্বার থেকে কল আসলে এক্ষুনি গিয়ে মেরে মাটির তলায় পুঁতে রেখে আসবো একদম। আরে আরে শোন, কথা তো ওটা না, কথা হলো গিয়ে আজ একবারও আমার পটি হয়নি, পেটে মনে হয় সমস্যা হয়েছে, ডাক্তারের কাছে যাব কিছু, কিন্তু টাকা নেই। কিছু টাকা বিকাশ কর ভাই, আমেরিকা গিয়ে বড়লোক হলে সব ফিরিয়ে দেবো। কাব্যর মেজাজ খারাপ হলো। হাতে থাকা ফোনটা মেঝেতে ছুঁড়ে ফেললো তখনই। হাত দুটো মুষ্টিবদ্ধ করে বড় বড় শ্বাস ফেললো কাব্য। রাগ নিবারণের বৃথা চেষ্টা চালালো সে। আবারও উঠে গিয়ে ড্রিঙ্কসের গ্লাসটা হাতে নিল কাব্য। তখন জানালা দিয়ে আসা বাতাসের কারণে কিছু দূরে পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখা ছবিটার কাপড় সরে গেল। দৃশ্যমান হলো ক্যানভাসে আঁকা একটা সুন্দর ছবি। না চাইতেও ছবিটাতে চোখ আটকালো কাব্যের। ছবিতে এক অতি সুন্দর রমণীর অবয়ব স্পষ্ট। ক্যানভাসে আঁকা মেয়েটার চোখ একেবারে জীবন্ত মনে হচ্ছে। চোখ দুটো একদম পরিষ্কারভাবে দৃশ্যমান। কাব্য উঠে গেল, দাঁড়ালো ছবিটার সামনে। ঠোঁটের কোণে হাসি খেলে গেল ওর। ছবিটাতে হাত স্পর্শ করে বলল বিড়বিড় করে, তোমার এই নীল চোখে কি আছে মেয়ে? তুমি কি জানো এই নীল চোখ দুটা মদের নেশার থেকেও বেশি মাতাল করে আমাকে, এই কাব্যকে। রং তুলি নিয়ে কিছুক্ষণ মন মতো আঁকিবুকি করলো কাব্য। ছবিটার সৌন্দর্য যে বেড়ে গেল দ্বিগুণ। ছবি আঁকা পুরোপুরি শেষ। কাব্য এবার মনোযোগ দিয়ে দেখছে রং তুলিতে আঁকা নীল রঙের অপ্সরাকে। কি যেন মাথায় আসলো ওর, মুখের হাসি মিলিয়ে গেল মুহূর্তে। অতিরিক্ত রাগে নষ্ট করে দিল যত্নে আঁকা ছবিটা। 2 হাত দিয়ে নিজের মাথার চুল খামচে ধরে বসে পড়ল মেঝেতে। খাটের সাথে মাথাটা এলিয়ে দিয়ে বলল বিড়বিড় করে, না না, আমি কাউকে ভালোবাসতে পারি না। কাব্যের মনে প্রেম নেই, কারোর প্রতি ভালোবাসা নেই, টান নেই। এই মেয়েটাকে নিয়ে এত কেন ভাবছি আমি? আমার জীবনে কেউ ছিল না, কেউ আসবেও না। কত শত কথা বলে নিজের মনকে শান্ত করতে চাইল কাব্য। ব্যর্থ হলো সে। কেমন অশান্ত লাগছে নিজেকে। উপায় না পেয়ে রুম ছেড়ে বেরিয়ে গেল তখনই। সকাল হলেই বাড়িতে এসে হাজির হয়েছে রেজওয়ান। বারবার ডেকে যাচ্ছে স্রোতকে। বাড়ির সবাই এসে দাঁড়িয়েছে রেজওয়ানের সামনে, আসেনি কেবল স্রোত। সাবরিনা বেগম ভালো করে দেখলেন ছেলেটাকে। মাথায় ব্যান্ডেজ, ঠোঁটের কোণে লেগে আছে শুকনো রক্ত, চোখ মুখ কেমন ফুলে আছে, বুকের দিকে শার্টের কয়েকটা বোতাম খোলা, সেই কারণে বুকে ব্যথা ব্যান্ডেজটাও স্পষ্ট দেখা যাচ্ছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বাড়ি পর্যন্ত ঢুকেছে ছেলেটা। সাবরিনা বেগমের মায়া হলো, এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন রেজওয়ানকে, তুমি ঠিক আছো তো বাবা? কি হয়েছিল সেদিন? একই প্রশ্ন করলো ধ্রুব, দোয়েল আর বাকিরা। সবার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো তাদেরই প্রশ্ন করে বসলো রেজওয়ান। স্রোত কোথায় আন্টি?
কথা বললেন না সাবরিনা বেগম। কেমন অস্বস্তি হচ্ছে। উনি ছেলেটাকে কথা দিয়েছিলেন স্রোতকে ওর হাতে তুলে দিবেন। হঠাৎই কালবৈশাখী ঝড়ের মতো ওলটপালট হয়ে গেল সব। আল্লাহ বোধহয় স্রোতের ভাগ্য ওর সাথে জুড়ে দেননি, তাই তো শেষ মুহূর্তে এসে ভেঙে গেল বিয়েটা। এই ভেবেই মনে মনে নিজেকে সান্ত্বনা দেন উনি। আবারও প্রশ্ন এলো রেজওয়ানের থেকে। স্রোত কোথায় আন্টি? ও কি বাসায় নেই? দোতলায় দাঁড়িয়ে থাকা কাব্য নিজের রক্তলাল চোখ দুটো নিয়ে ভ্রুকুচকে তাকিয়ে আছে নিচে ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা রেজওয়ানের দিকে। এমনভাবে তাকিয়েছে মনে হচ্ছে চোখ দিয়ে রেজওয়ানকে ধ্বংস করবে সে। স্রোত মাত্রই বেরোলো রুম থেকে। কোনোভাবে রেজওয়ানকে দেখলো সে। পা বাড়িয়েছিল নিচে যাবে বলে, আচমকায় বিদ্যুতের গতিতে কেউ সামনে গিয়ে দাঁড়ালো ওর। স্রোত ভয় পেল, ভোরকে তাকালো সে। লোকটা নিজের চাহনি দিয়ে শাসালো ওকে, চোখ মুখ শক্ত করে রেগে বলল, আর এক পা বাড়িয়ে দেখ স্রোত, পা দুটো কেটে ফেলবে এক্ষুনি। মানে পা কাটবেন কেন? কাব্য ভ্রু কুচকালো। দ্রুত এগিয়ে সে স্রোতের চোয়াল চেপে ধরলো শক্ত করে। গর্জে উঠে বলল সে, প্রয়োজনের থেকে বেশি কথা বললে থোর দুটো সুইটা দিয়ে একদম সেলাই করে দিয়ে আসবো। স্রোত ভয় পেল, কান্না করে দিবে এমন অবস্থাও। কাব্যের ছোট চাচার ছেলে দীপ্ত হা করে দাঁড়িয়ে আছে কাব্য আর স্রোতের থেকে কিছু দূরে। কাব্যের চোখ পড়ল দীপ্তের দিকে। কাব্যের এমন রাগান্বিত চেহারা দেখে ভয় পেল দীপ্ত। শুকনো ঢোক গিলল সে। ছোট ছোট পা ফেলে স্রোত আর কাব্যের থেকে কিছুটা দূরে গেল। তারপর এক দৌড়ে চলে গেল কাব্যের চোখের সীমানা পেরিয়ে। নিচে এসে সবার সামনে দাঁড়িয়েছে দীপ্ত। বারবার উপরের দিকে তাকিয়ে দেখছে কাব্য এখনো দাঁড়িয়ে আছে কিনা। রেজন বারবার স্রোতের কথা জিজ্ঞাসা করায় সবাইকে থামিয়ে উত্তর দিল দীপ্ত। স্রোত আপু কাব্য ভাইয়ের সাথে আছে, ওরা প্রেম করছে। ভ্রুজোড়া আপনা আপনি কুচকে এলো রেজওয়ানের। ফর্সা মুখটাতে নেমে আসলো অন্ধকার। স্রোত আর কাব্য নাম পাশাপাশি মানতে কষ্ট হলো ওর, তার থেকেও বেশি হলো রাগ। তবুও নিজেকে সামলে নিয়ে জিজ্ঞাসা করলো রেজওয়ান, কাব্যের সাথে মানে? কাব্য আর স্রোত একসাথে থাকবে কেন? বিকজ দে আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। সাবরিনা বেগম আর দীপ্তের আম্মু চোখের ইশারায় চুপ করতে বললেন ওকে। দীপ্ত চুপ করে গেল, কিন্তু রেজওয়ানের মুখের দিকে তাকানো যাচ্ছে না। দীপ্তর কথা কর্ণকুহরে পৌঁছাতে কপালে শিরা ফুলে উঠল রেজওয়ানের। প্রচন্ড রাগ হলো। নিজের বাড়ি হলে হয়তো এতক্ষণে ভাঙচুর শুরু করে দিত, কিন্তু এখানে কিছুই করলো না। কোনো মতে সংযত করলো নিজেকে। চলে যাবে বলে পা বাড়ালো রেজওয়ান। আবারও ঘুরে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করলো পুরো বাড়ি আর প্রতিটা মানুষকে। দেখা পেল না কেবল স্রোতের, যার জন্যে ওর বাড়িতে আসা। আবারও ছোট ছোট পা ফেলে সাবরিনা বেগমের সামনে এসে দাঁড়ালো রেজওয়ান। ঘাড় কাত করে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকালো ওনার দিকে, বলল গম্ভীর কণ্ঠে, স্রোত আমার। আপনিও আমাকে কথা দিয়েছিলেন স্রোতকে আমার হাতে তুলে দিবে। পরের বার যখন আসবো বর সেজে আসবো। ফুপিজান, আপনার ভাইজিকে কোণের সাজে রেডি রাখবেন। কথাটা বলেই চলে গেল রেজওয়ান। কয়েক জোড়া চোখ ভাবুক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর যাওয়ার পানে। দীপ্ত মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, বরের সাজে এসো বাবাজান। আগের বার জায়গা হয়েছিল কফিনে, পরের বার হবে কবরে। কি বললি? ধ্রুবর কথায় চমকে তাকালো দীপ্ত। ভয়ে ভয়ে বলল, কই কিছু না তো। সবার মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন সাবরিনা বেগম। বাড়ির থমথমে পরিবেশ কাটাতে মুখে হাসি টেনে ওনার যাকে বললেন, সবার জন্য খাবার তৈরি কর ছোট। দোয়েল আজ তোকে সাহায্য করবে। দোয়েল মুখ ভেঙচিয়ে উত্তর দিল, আমি? হ্যাঁ তুমি। কাজকর্ম শিখো দোয়েল। বিয়ে হলে তোমাকে সাহায্য করতে আমি বা তোমার চাচি যাব না শ্বশুর বাড়িতে। এই বিয়ে নামক শব্দটায় দোয়েলের যেন এলার্জি। প্রতিদিন মায়ের মুখে এমন কথা শুনে অভ্যাস হয়ে গেছে তার। তাই কিছু না বলেই চাচির পিছু পিছু হাঁটা ধরল কিচেনে। ধ্রুব আর দীপ্ত চলে গেল নিজেদের রুমে। আস্তে আস্তে রুমে ঢুকলেন সাবরিনা বেগম। বিছানায় শুয়ে থাকা ওনার স্বামী মাহাতাব সাহেবের পাশে গিয়ে বসলেন। মানুষটা অসুস্থ, প্রায় কিছুদিন ধরে বিছানায় পড়ে আছেন। অন্য সময় হলে খবরের কাগজ হাতে ড্রয়িং রুমে উনিই বসে থাকতেন সবার আগে। সাবরিনা বেগম উঠে যেতে চাইলেই টান পড়ল শাড়ির আঁচলে। তাকিয়ে দেখলেন মাহতাব সাহেবের মলিন মুখটা। ভাঙা ভাঙা কণ্ঠে জিজ্ঞাসা করলেন তিনি, আমার কাব্যের রাগ কমেছে সাবরিনা? বাড়ি ফিরেছে সে? বাড়িতেই আছে, চিন্তা করবেন না ওকে নিয়ে। চিন্তা করব না? আমার সব চিন্তা তো ওকে নিয়েই। ছেলেটা আমার ছোট ছেলে ধ্রুবের মতো হলেও এতটা ভাবতাম না সাবরিনা। দুই ভাইয়ের স্বভাব চরিত্র এক হতেই হবে এমন কোনো কথা আছে বুঝি? কাব্য আলাদা ও অন্যরকম, মায়ের মতো চুপচাপ হয়েছে এই আর কি। ওকে নিয়ে চিন্তা করবেন না, সব ঠিক হবে একদিন। অতি পরিচিত কারো কথা ওঠায় থমকে গেলেন মাহতাব সাহেব। কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, সেদিনের অপেক্ষায় আছি। মাহতাব সাহেবের সাথে কথা শেষ হলে সাবরিনা বেগম উঠে গেলেন ওনার ভালোবাসার জায়গাটাতে।
স্টাডি রুমের টেবিলের সামনে রাখা চেয়ারে বসে আছেন সাবরিনা বেগম। বইপত্র আর নানা দরকারি কাগজ রাখা টেবিলে। এগুলো অবশ্য ওনারই। খয়েরি আর সোনালি ডিজাইন করা একটা বিয়ের কার্ডও নজরে আসলো ওনার। হাতটা এগিয়ে নিয়ে কার্ড হাতে তুলে নিলেন সাবরিনা বেগম। কার্ডটা খুলতেই সুন্দর অক্ষরে লেখা বরকনের নাম দুটো ভেসে উঠল ওনার চোখের সামনে, রেজওয়ান মুহেল আর আনাইতা আফরিন স্রোত। বড় করে শ্বাস ফেললেন সাবরিনা বেগম। কার্ডটা ড্রয়ারে রেখে দিলেন তিনি। দুই হাত মাথায় ঠেকে ভাবতে শুরু করেছেন কিছুদিন আগের কথা। প্রায় 3 সপ্তাহ আগে রেজওয়ান আর স্রোতের বিয়ে ঠিক হয়। অদ্ভুতভাবে কাব্যের দেশে ফেরারও সেই দিনই। পাত্রপক্ষ অপেক্ষা করছিল স্রোতের জন্য, কিন্তু পুরো বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না স্রোতকে। পাত্রের বাড়ি সবাই মিলে কানাঘুষা করছিল, কনে পালিয়েছে বাড়ি থেকে, হয়তো পছন্দের কেউ আছে তার। সাবরিনা বেগম আর বাড়ির সবাই যখন পাগল হয়ে খুঁজছিলেন স্রোতকে, তখনই আগমন ঘটে কাব্যের। দীর্ঘ 9 বছর পর আরণ্যক ম্যানশনে পায়ের ধুলো পড়ে আরণ্যক কাব্যের। ওর কোলে ছিল অচেতন স্রোত। সাবরিনা বেগমের যখনই চোখ পড়ল সদর দরজার দিকে, স্তব্ধ নেত্রে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন সেদিকে। ওনার চাহনি অনুসরণ করে তাকালেন উপস্থিত সকলে। মাহতাব সাহেব অবাক হলেন ছেলের অনাকাঙ্ক্ষিত আগমনে। এত বছর পর আদরের ছেলেকে দেখে খুশির ঝিলিক ওনার চোখে মুখে, সাথে বিস্ময়। মনে কত প্রশ্ন। এত বছর পর ওনার বড় ছেলেটা বাড়ি ফিরল, তবে কিন্তু কোলে স্রোত কেন? কিভাবে দেখা হলো ওদের? আরও কত শত ভাবনা মাহতাব সাহেবের মনে। কাব্যকে দেখেই ধ্রুব, দোয়েল, সাথে বাড়ির ছোট সদস্য কোয়েল আর দীপ্ত ছুটে গেল ওর কাছে। দীপ্ত আর কোয়েল হলো কাব্যের ছোট চাচা, অর্থাৎ মাহতাব সাহেবের ভাই মাহফুজ সাহেবের ছেলে মেয়ে। দীপ্তের বয়স 16 কি 17 হবে। কোয়েল ওর থেকে অনেকটাই ছোট। এই দুজনের সাথে খুব বেশি দেখা সাক্ষাৎ হয়নি কাব্যের, ভালোভাবে চেনে কিনা সন্দেহ। তবে দোয়েল আর ধ্রুবকে দেখেছে সে, অতটা ভালো সম্পর্ক না হলেও মনে আছে তাদের। কাব্য যখন বাড়ি ছেড়ে চলে যায় ওরা তখন বুঝদারি ছিল। সবাই কাব্যের সাথে কথা বলতে এগিয়ে গেলেও সে কারোর সাথে কথা বলল না। পাত্রপক্ষের সবাই উঠে দাঁড়িয়েছেন। কাব্য আর স্রোতের সম্পর্কের সমীকরণ ঠিক কেমন বুঝতে পারছেন না ওনারা। সবার প্রশ্নবোধক চাহনি দেখে নিজেকে ধাতস্থ করে বললেন সাবরিনা বেগম, ও আমার বড় ছেলে, স্রোতের ভাই হয় সম্পর্কে। চিন্তার চাপ সরে গেল সকলের মুখ থেকে, কিন্তু কাব্য অকারণে রাগ হলো ওর। কেন যে রাগ করলো সে নিজেও জানে না। সবার সামনে অচেতন স্রোতকে সোফায় ছুঁড়ে ফেললো। কাব্য গটগট করে হেঁটে চলে গেল নিজের রুমে। রাহুল কাব্যের পিছনেই ছিল। হা করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাড়ির পরিস্থিতি বুঝলো। কাব্যকে তো কেউই কিছু বলল না। সবার নজর গেল রাহুলের দিকে। রাহুলের কেমন অসহায় লাগলো নিজেকে। মুখে কষ্ট করে হাসি টেনে মাথার চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে বলল, আসসালামু আলাইকুম, আমি রাহুল শেখ, কাব্যের বন্ধু। কথাটা বলে কারো উত্তরের অপেক্ষা করলো না। রাহুল দৌড়ে চলে গেল কাব্যের পিছু পিছু। আজ প্রায় 9 বছর পর বাড়ি ফিরেছে কাব্য। ওর থাকার রুমটা যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে, আগের থেকে কিছুটা উন্নত করা হয়েছে। কাব্য অবাক হলো রুমটা এত সুন্দর করে গোছানো দেখে। মনে প্রশ্ন আসলো কাব্যের, এ বাড়িতে ওর কথা ভাবে কেউ, নাকি এই রুমে অন্য কেউ থাকে? কথাটা মাথায় আসতে রাগ হলো। রুমে না ঢুকে ফিরে যেতে চাইলো আবার। তত সময় রাহুল ওর পাশ কাটিয়ে রুমে চলে গেল। দপ করে পড়লো বিছানায়। কাব্য চোখ গরম করে একবার রাহুলের দিকে তাকিয়ে চলে যেতে নিলেই কানে ভেসে আসলো কারো পরিচিত কণ্ঠ। কাব্য, পাজরা থেমে গেল কাব্যের, কিন্তু ফিরে তাকালো না। মাহতাব সাহেব বললেন আবারও, বাবার ওপর রাগ কমেনি তোমার কাব্য? কাব্য ঘুরে তাকালো, তাচ্ছিল্যের স্বরে বলল। মাহতাব সাহেবের মুখটা ছোট হয়ে এলো। ছেলের মনে যে ওনার প্রতি অনেক রাগ তা তার অজানা নয়। কাব্যের স্বভাব কেমন এটাও তিনি জানেন। মুখের উপর সব কথা বলে দেওয়ার সাহস রাখে সে। মাহতাব সাহেব আপাতত ভাবলেন না এত কিছু। এগিয়ে গিয়ে বললেন কাব্যকে, আসলেই যখন চলে যাচ্ছ কেন, থেকে যাও না বাবা। মাহতাব সাহেব এও বললেন, নির্দিষ্ট 2-1 ছাড়া কাব্যের রুমে কখনোই কেউ ঢোকেনি। বাবার মিষ্টি কথায় মন গড়ল না কাব্যে। চলে যাচ্ছিল সে। রাহুল এসে পথ আটকালো, হাত ধরে টানতে টানতে নিয়ে গেল রুমে। কাব্য অবশ্য গালাগালি করেছে ওকে, কিন্তু রাহুল ওসব পাত্তা দিল না। চোখের ইশারায় মাহতাব সাহেবকে কিছু বলল সে। উনিও বুঝে নিলেন রাহুলের ইশারার মানে। মনে মনে হাসলেন। রাহুল ছেলেটাকে ভালোই লেগেছে ওনার। স্রোত শুয়ে আছে বিছানায়। বাড়ির প্রত্যেকেই ঘিরে রেখেছেন ওকে। সাবরিনা বেগম বসে আছেন ওর মাথার কাছে। মেয়েটার বয়স যখন 9, ওর আম্মু মারা যান অ্যাক্সিডেন্টে। ভাগ্য ভালো থাকে বেঁচে যায় স্রোত। মাহতাব সাহেব আর ওনার পরিবারের সবাই হসপিটালে দৌড়াদৌড়ি করে সুস্থ করে তুলেন ওকে। অসহায় স্রোত আশ্রয় পায় নিজের ফুপির কাছে। মাহতাব সাহেবের বন্ধু ছিলেন স্রোতের আব্বু। ওর বাবা মা মারা যাওয়ার পর দায়িত্ব নেন ছোট স্রোতের। এখন স্রোত বড় হয়েছে, বুঝতে শিখেছে সে। কিন্তু পাত্রপক্ষ আসার দিন স্রোত কোথায় গেল, কাব্যই বা ওকে কোথায় পেল, সবকিছুই অজানা সকলের। কি হয়েছে না হয়েছে সবকিছু না জানা পর্যন্ত শান্তি হচ্ছে না সাবরিনা বেগমের। স্রোতকে ডক্টর দেখে গেছে একটু আগে।
সকলে অপেক্ষা করছেন ওর জ্ঞান ফেরার জন্য। সাবরিনা বেগম উঠে গেলেন, ভয়ে ভয়ে এসে দাঁড়ালেন কাব্যের রুমের দরজার সামনে। কাব্য তখন গিটার হাতে নিয়ে বসে আছে, ওর ঠিক সামনেই বসে আছে রাহুল। বলছে কাব্যকে, অমন সুন্দরী মেয়েটাকে তুই এভাবে থাপ্পড় মারতে পারলি কাব্য? বুঝতে পারছিস তো থাপ্পড়ের পাওয়ার? এটা এখনো অচেতন হয়ে পড়ে আছে। জানে মানেনি এই অনেক। জানে মারার মতো কি করেছে? আমাকে ওভাবে জড়িয়ে ধরলে তো আমি ওর জন্য জান দিয়ে দিতাম। আহ, মেয়ে তো নয়, ঠিক যেন আসমানের পরি। কাব্য রেগে তাকালো রাহুলের দিকে। তখনই সাবরিনা বেগম দরজায় ঠক ঠক আওয়াজ করে গলা খাকারি দিয়ে বললেন, আসতে পারি? সাবরিনা বেগমের কথা শুনতে পেলেও কাব্য সেদিকে তাকালো না পর্যন্ত। রাহুলের খারাপ লাগলো কাব্যের এমন আচরণে। বলল সাবরিনা বেগমকে, জিজ্ঞেস করার কি আছে আন্টি? ভেতরে আসুন, রুমটা তো আপনার ছেলেরই। কাব্য চোখ গরম করে তাকালো রাহুলের দিকে। রাহুল পাত্তা দিল না কাব্যের রাগকে। একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে কিছু দূরে গিয়ে বসলো সে। সাবরিনা বেগম এগিয়ে আসলেন, জিজ্ঞাসা করলেন কাব্যকে, স্রোতকে তুমি কোথায় পেলে কাব্য? তোমরা কি আগে থেকেই পরিচিত? স্রোতকে? যাকে তুমি নিয়ে আসলে। ভ্রুকুচকে তাকালো কাব্য। মেয়েটার প্রতি প্রচন্ড রাগ। ওর দাঁত কিরমির করে উল্টো প্রশ্ন করলো, এই মেয়ের সাথে এই বাড়ির সম্পর্ক কি? ও তোমার মামাতো বোন হয়। পুরো কথাটা বলার আগেই হাত উঁচিয়ে থামিয়ে দিল কাব্য। বলল গম্ভীর কণ্ঠে, আমার কোনো মামা খালা বা মামাতো বোন নেই। অকারণে আমার রুমে আসবেন না। কি হয়েছে? এই অসভ্য অভদ্র মেয়েটাকে গিয়ে জিজ্ঞাসা করুন। মুখটা অন্ধকারে ঢেকে গেল সাবরিনা বেগমের। অপমানিত বোধ হলো ওনার। কাব্যের যে ওনার প্রতি একরাশ অভিমান তা ভালো করেই জানেন, কিন্তু মুখের উপর এভাবে কথা বলবে আশা করেননি হয়তো। কাব্যের রুমের দরজার সামনে এসে দাঁড়িয়েছে একটা ছেলে। ছেলেটা ওনাদের বাসায় থাকে, হাতে হাতে সাহায্য করে সব কাজে, বাজারহাট ওই করে। সাবরিনা বেগমই বলেছিলেন ওকে এখানে আসতে। ছেলেটাকে দেখিয়ে বললেন কাব্যকে, তোমার কিছু লাগলে বা সমস্যা হলে সাইফকে বলতে পারো। ও সব সময় তোমার আশেপাশেই থাকবে। আমি প্রতিবন্ধী নই, নিজের কাজ নিজে করতে পারি। আপনাকে এত ভাবতে হবে না আমাকে নিয়ে। চলে যান। সাবরিনা বেগম চলে যাচ্ছিলেন। যাওয়ার আগে কাব্যের রুমের দেয়ালে টাঙানো ওনার বড় বোনের ছবিটার দিকে তাকালেন কিছুক্ষণ। কাব্যের এই দেখে রাগ হলো। উঠে গিয়ে সাবরিনা বেগমের সামনে দাঁড়িয়ে আড়াল করে নিল মায়ের ছবিটা। নিজের মুখের গম্ভীর ভাব বজায় রেখেই বলল ওনাকে, আপনার স্বামী আর এবারে সবার ভাষায় আমার আম্মু খারাপ, বেশ্যা, জঘন্য। আমার আম্মুর মতো খারাপ আর পাপী কাউকে দেখে নিজের পাপ বাড়াচ্ছেন কেন? সাবরিনা বেগমের খারাপ লাগলো। উনি কখনোই এমন ভাববেননি কাব্যের আম্মুকে নিয়ে, বরং বোনের অনুপস্থিতিতে সামলেছিলেন এই বাড়িটাকে। বুকে টেনে নিয়েছিলেন ছোট্ট কাব্যকে। সেই ছেলে আজ এভাবে কথা বলছে ওনার সাথে। সাবরিনা বেগম দীর্ঘশ্বাস ছাড়লেন, বললেন কাব্যকে, তোমার মায়ের অনুপস্থিতিতে আমি তোমার দায়িত্ব নিয়েছিলাম কাব্য। আমাকে এভাবে বলতে মুখে বাঁধছে না তোমার? কাব্য হেসে উঠল। সাবরিনা বেগম বুঝলেন এই হাসির মানে। আবারও কিছু জিজ্ঞাসা করবেন, তখনই বলল কাব্য, আপনি আমার নয়, আমার আম্মু অর্থাৎ আপনাদের বোনের হাজবেন্ডের দায়িত্ব নিতে এসেছিলেন। আমি তো ছিলাম বাহানা মাত্র। আপনি মাহতাব খানের স্ত্রী হয়েছেন ঠিকই, তবে কাব্যের আম্মুর মতো হতে পারবেন না কখনোই। কাব্য আবারও রেগেমেগে চিৎকার দিয়ে চলে যেতে বলল সাবরিনা বেগমকে। অপমানে অসম্মানে এক মুহূর্ত দাঁড়ালেন না তিনি, চলে গেলেন। তখনই পুরোনো দিনের কথা মনে পড়তে রাগে মাথা ফেটে পড়ল কাব্যের। পাশে সেন্টার টেবিলে রাখা জিনিসপত্র, কাচের ফুলদানি ভেঙে ফেলল সে। রাহুল এগিয়ে গেল ওর কাছে, শান্ত হতে বলল কাব্যকে। কাব্য শান্ত হলো বটে, হেঁটে গেল দেয়ালে টাঙানো মায়ের ছবিটার কাছে। কাপা কাপা হাতে ওনার ছবি স্পর্শ করে বলল, তুমি ভুল করনি আমি জানি আম্মু, তবে আমাকে ছেড়ে চলে গেলে কেন? সাথে গেলে নিয়েও পারতে। তোমার কাব্য ভালো নেই আম্মু। ভিতরটা পুড়ছে কাব্যের। অসহ্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছে সে। বুকের ভিতর জমে থাকা চাপা কষ্টে কান্না করতে ইচ্ছে করছে আজ। রাহুল এতক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়েছিল, শুনলো সব কথাই, বুঝলো কাব্যের রাগের কারণ। কাব্য কখনোই নিজের পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলে না কাউকে, কিন্তু কোনো একটা বিষয় নিয়ে আপসেট থাকে খুব। রাহুল এটা লক্ষ্য করেছে অনেকবার। কাব্যের মন খারাপের কারণ কি? তবে এই বাড়ির লোকজন। কাব্যের এমন অবস্থা দেখে রাহুল স্তব্ধ। এ কি দেখছে সে? কাব্য কষ্ট পাচ্ছে, চোখের কোণে পানি জমেছে ওর। কিন্তু রাহুল যে কাব্যকে কঠোর আর বদমেজাজি বলেই জানে, যে কষ্ট পায় না কারো জন্যে, যার মনে প্রেম ভালোবাসা নেই, কারো প্রতি টান নেই, যে দুর্বল হয় না কোনো পরিস্থিতিতেই। তবে আজ কাব্যের কি হলো? এমন করছে কেন সে? অন্য সময় কাব্যকে ভয় পেলেও আজ সাহস করে জিজ্ঞাসা করলো রাহুল, তোর কি কোনো খারাপ অতীত আছে কাব্য? আন্টি কোথায়? যিনি একটু আগে রুমে আসলেন উনি কি তোর আম্মু নয়? না। রাহুল কাব্যের কাঁধে হাত রেখে বলল মিষ্টি হেসে। আমাকে বিশ্বাস করিস? বন্ধু ভাবিস? কাব্য মাথা নাড়ালো উপর নিচ, যার উত্তর হ্যাঁ। রাহুল বুঝে নিল কাব্যের কথা।
বলল আবারও। কি হয়েছিল আমাকে বল। কষ্টের কথা বিশ্বাসযোগ্য কাউকে বললে হালকা লাগে নিজেকে। প্রত্যুত্তর করলো না কাব্য। গটগট করে হেঁটে বেরিয়ে গেল রুম থেকে। রাহুলও গেল ওর পিছু পিছু। ছাদের রেলিংয়ে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে কাব্য, তাকিয়ে আছে আকাশপানে। রাহুল অধীর আগ্রহে অপেক্ষা করছে কাব্যের অতীত শোনার জন্যে। অধৈর্য হয়ে আবারও প্রশ্ন করবে, তখনই মুখ খুলল কাব্য। সাবরিনা বেগম মাহতাব সাহেবের দ্বিতীয় স্ত্রী। শুনতে অদ্ভুত লাগলেও কাব্যের আম্মু ওনারই বড় বোন। কাব্যের বয়স তখন 6 কি 7। ওর আম্মু হুট করে উধাও হয়ে যান। এর আগে মাহতাব সাহেবের সাথে কোনো বিষয় নিয়ে তুমুল ঝগড়া হয় ওনার। কি নিয়ে সেদিন ঝামেলা হয়েছিল তা আজও অজানা সকলের কাছে। তবে বাবা মায়ের ঝগড়া ঝামেলা নতুন ছিল না কাব্যর কাছে। ছোট থেকে সে দেখে আসছে এসব। মায়ের চলে যাওয়ার পর ভেঙে পড়েছিল কাব্য। এক একজনের এক এক কথা শুনে বিরক্ত হচ্ছিল সে। বিশ্বাস করে ওর আম্মুর কোনো ভুল নেই। তবে মাহতাব সাহেবের মুখে সবাই এইটাই শুনেছেন, কাব্যের আম্মু নাকি ওনার কোনো এক বন্ধুর সাথে সম্পর্ক ছিল। এগুলো নিয়ে ঝামেলা হতো প্রতিনিয়ত। তাই তো দুজনে একসাথেই নিরুদ্দেশ হয়েছেন। বাকিরাও এটাই ধরে নিলেন। প্রমাণও তা পেলেন। বিশ্বাস করবেন নাই কেন? তখন ছোট্ট কাব্যের দেখাশোনার জন্য আরণ্যক ম্যানশনে এসেছিলেন সাবরিনা বেগম। বেশ কিছুদিনে বন্ধুত্ব করে নিয়েছিলেন কাব্যের সাথে। কাব্য ইন্ট্রোভার্ট টাইপের, সেই ছোট থেকে। খুব বেশি ক্লোজ না হলে সে কথা বলে না কারোর সাথে। একমাত্র নিজের মায়ের সাথেই কাব্যের সম্পর্ক ছিল ভালো। তবে সাবরিনা বেগম একটু একটু করে জিতে নিয়েছিলেন ওর মন। কাব্য ওর আম্মুকে হারানোর কষ্ট ভুলেছিল ওনাকে পেয়ে। মাকে নিয়ে আজে বাজে কথা শুনতো সে প্রতিদিনই। কোনো ভুল হলেই পাড়ার প্রতিবেশী থেকে শুরু করে ওর দাদি বলে উঠতেন। কাব্যের প্রচণ্ড রাগ হতো। কাউকে কিছু বলতে না পেরে কষ্ট দিত সে নিজেকেই। তখন ওকে সামলে নিতেন সাবরিনা বেগম। কাব্য সেদিন স্কুলে গিয়েছিল নিজের রেজাল্ট জানতে। সব কয়টা বিষয়ে A+ ছিল তার। কাব্যের ভালো রেজাল্টে সবসময় খুশি হতেন ওর আম্মু। কিন্তু এবার তো উনি পাশে নেই। কাব্য ভাবলো খালামণিকে দেখাবে নিজের রেজাল্ট। খুশি মনে বাড়ি ফিরল সে। সেদিন বাড়িটা সুন্দর করে সাজানো ছিল, পুরো বাড়িতে মেহমান। এত মানুষের ভিড়ে কাব্যর খালামণিকে খুঁজে পেল না কোথাও। বাড়ির প্রত্যেক সদস্য, বিশেষ করে কাব্যের দাদা দাদি আর বাবা, ওনারা যেন ভুলেই গেলেন ওর অস্তিত্ব। কাব্য বলে এই বাড়িতে কেউ আছে মনেই নেই কারো। খালামণিকে খুঁজতে খুঁজতে কাব্য যখন ওর মায়ের রুমের সামনে গেল, মনে হলো ভিতরে ওর খালামণি আছেন। ঢুকতে নিলেই বাধা দিল সবাই। সবার নিষেধ বারণ না শুনে কাব্য ঢুকল মায়ের রুমে। মাহতাব সাহেব তখন বরের সাজে দাঁড়িয়ে আছেন সাবরিনা বেগমের সামনে। সাবরিনা বেগমের পরনে কাব্যের মায়ের বিয়ের লাল টুকটুকে শাড়িটা, গলায় হাতে ওর আম্মুর গহনা। কাব্যের প্রচণ্ড রাগ হলো। ওর আম্মুর শাড়ি, চুড়ি, গহনা অন্য কেউ কেন পরবে? ওর আম্মু ব্যতীত অন্য কেউ কেন ওর আব্বুর পাশে থাকবে? কাব্য তার হাতে থাকা মার্কশিট, স্কুল ব্যাগ, বইপত্র সব ছুঁড়ে ফেলল মেঝেতে। মাহতাব সাহেব দেখলেন সবটাই। কাব্যকে বোঝাতে চাইলেন কত কিছু বলে, কিন্তু কাব্য তো শুনল না ওনার কোনো কথা। রাগ দেখিয়ে বলল, ওই মহিলা আমার আম্মু শাড়ি পরেছে কেন? আমার আম্মুর রুমে ঢুকেছে কেন উনি? ওনাকে বেরিয়ে যেতে বলো আব্বু। আমার আম্মুর শাড়ি গহনা এক্ষুনি খুলে দিতে বলো। দরজার সামনে তখন বাড়ির সব সদস্যরা এসে দাঁড়িয়েছেন। মাহতাব সাহেবও রাগলেন। ধমক দিয়ে বললেন ছেলেকে, ওই মহিলা মানে কি কাব্য? ও তো আমার আম্মু হয়, আম্মু বলে ডাকবে। বাবার এমন কথায় আর ধমকে ছোট্ট কাব্যের কষ্ট হলো। দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকজনেরা আজে বাজে কথা বলল ওর আম্মুকে নিয়ে। সহ্য করতে না পেরে দৌড়ে নিজের রুমে চলে গেল কাব্য। সেদিনের পর থেকে শান্ত হয়ে গেল সে। চুপচাপ থাকতো সারাক্ষণ। কেউ কথা বলতে আসলেও কাব্য কথা বলতো না তার সাথে। সাবরিনা বেগম কত কিছু বলে বোঝাতে চাইতেন ওকে, কিন্তু কাব্য তো এক কথা মনে নিয়ে বসে আছে। ওর আম্মুর জায়গায় দ্বিতীয় কাউকেই দেবে না। অনেকগুলো বছর কাটলো এভাবে। সাবরিনা বেগম তখন 2 ছেলে মেয়ের মা। কাব্যের প্রতি ওনার আর মাহতাব সাহেবের যাও একটু টান ছিল তাও চলে গেল। কাব্য তো ততদিনে পুরোপুরি বিগড়ে গেছে। কারণে অকারণে রাগ দেখাতো সবার উপরে। বেশিরভাগ সময় থাকতো বাড়ির বাইরে। বাড়ির মানুষরা ভয় পেত ওকে। ধ্রুবর বয়স তখন 4। দোয়েল ধ্রুবের 2 বছরের ছোট। বাবার সাথে কাব্যের সম্পর্ক খারাপ হলেও ওর চাচু মাহফুজ সাহেবের সাথে সম্পর্কটা ছিল বন্ধুর মতোই। কাব্য ওর বাবার থেকে টাকা নিত না কখনোই। ওর মায়ের ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে সবই ছিল ওর নামে। মাহফুজ সাহেবও মাঝে মধ্যে না বলে টাকা পাঠিয়ে দিতেন ওকে। পড়াশোনা থেকে শুরু করে সবকিছুই চলে যেত এভাবে। কাব্য সেদিন ওর চাচুকে দেখতে বাসায় এসেছে। ধ্রুব ভাইয়া ভাইয়া করে ছুটে গেছে ওর কাছে। কাব্য তো 1-2 স্বভাবের, দয়া মায়া কমই ওর মনে। ধ্রুবকে পাত্তা দিল না। সে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। পিছু পিছু গেল ধ্রুব। কাব্যের হাত ধরলেও ছাড়া মারল। অসাবধানতায় সিঁড়ি থেকে পড়ে গেল ধ্রুব। মাথা ফেটে রক্ত বের হয়ে ভরে গেল সাদা টাইলস। ছটফট করতে লাগলো মাথার ব্যথায়। কাব্য থম মেরে দাঁড়িয়েছিল সিঁড়িতে। ও তো এমনটা চায়নি। এত জোরে ঝাড়াও দেয়নি যে ধ্রুব পড়ে যাবে। ধ্রুবকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। এদিকে সবাই মিলে দোষারোপ করতে শুরু করলো কাব্যকে। হিংসায় নাকিও এসব করেছে। ওর ভুলের জন্য ওর আম্মুকে টেনে কত আজে বাজে কথা সবার মুখে বাদ যাননি সাবরিনা বেগম আর ওর বাবাও। বাবা আর খালামুনির প্রতি রাগে ঘেন্নায় সেদিনই সিদ্ধান্ত নিয়েছিল কাব্য এই বাড়ি আর দেশ ছেড়ে চলে যাবে সে।
কাব্য থামলো। আজ ওর কষ্ট হচ্ছে, কেমন অশান্ত লাগছে নিজেকে। এই বাড়িতে থাকতে পারবে না সে, কোনোভাবেই না। নিজের বাবা আর খালামণির প্রতি ওর যে আকাশ পরিমাণ ঘৃণা, কিভাবে থাকবে এ বাড়িতে? কাব্য চোখ বন্ধ করে শ্বাস ছাড়লো। নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করলো সে। পাশে থাকা রাহুলের দিকে চোখ যেতেই দেখলো রাহুল কান্না করছে, চোখ দুটো ফুলে গেছে ছেলেটার। কাব্যের কেন যেন হাসি পেল রাহুলের কান্নার ধরন দেখে। ওর কাঁধে হাত রেখে বলল কাব্য। কি হলো তোর? মেয়েদের মতো কান্না করে ভাসাচ্ছিস কেন? রাহুল চাপড়ে ধরল কাব্যকে, কান্না করতে করতে বলল, তুই এত কষ্ট নিজের মধ্যে চেপে রেখেছিস কাব্য, এতদিনে একবারও তো বলিসনি এগুলো। বললে কি হতো? তুই আমার আম্মুকে এনে দিতে পারতি, কষ্ট কমতো আমার। রাহুল নিজেকে স্বাভাবিক করলো। কাব্যের মুখের দিকে তাকাতেই দেখলো সে হাসছে। এই ছেলেটা এমন কেন? ওর কি কষ্ট লাগে না? যার বিষাক্ত অতীত শুনে যে কেউ কান্না করে দেবে নির্দ্বিধায়, সে কতটা শান্তভাবে বলে দিল সব। চোখে মুখে এক ফোঁটা কষ্টের ছাপ নেই। কাব্য কি তবে অতি সুখে পাথর হলো? দুঃখ কেউ কি ছুঁতে পারবে না এখন আর? সব কথা মাথা থেকে ঝেড়ে ফেলে রাহুল বলল কাব্যকে, তা হয়তো পারতাম না, কিন্তু সুখ দুঃখের ছায়া মতো তোর পাশে থাকতে তো পারতাম, কষ্টগুলোর ভাগ নিতে পারতাম। এই যে আসিস, তাই তো অনেক। আমি যখন সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছিলাম, ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছিলাম, তখনই তো তোদের সাথে দেখা। আমার জীবনে আল্লাহর দেওয়া সবচেয়ে দামি উপর আমার বন্ধুরা। সব কথা মাথা থেকে ঝেড়ে ফেলে রাহুল বলল কাব্যকে। কাব্যের এমন কথায় আবারও আবেগী হলো রাহুল। এই রাহুল ছেলেটা এমনই, মনটাও নরম। কাব্য কত সময় কত কি বলে, কখনো আবার চড় থাপ্পড়ও মারে। কিছুক্ষণ রাগ করে থেকে পরে আবার একটা কল দিলে ছুটে আসে ওর কাছে। এই পৃথিবীতে রাহুলেরও আপন বলতে কেউ নেই, আছে কেবল এক বোন। সেও তো বোঝে না থাকার কষ্ট। স্রোতের জ্ঞান ফিরেছে, বিছানায় বসে আছে, হাঁটুতে মুখ গুজে, গালের এক পাশ লাল হয়ে আছে ওর। কারো আঙ্গুলের দাগ বসে আছে ফর্সা সুন্দর গালটায়। রুমে দোয়েল, দীপ্ত আর কোয়েল ছাড়া আর কেউ নেই। কোয়েল তো একটা বাচ্চা মেয়ে, এই বাড়িতে কেবল স্রোতের সাথেই তার বন্ধুত্ব ভালো। স্রোতের এমন অবস্থা দেখে ভয় পেয়েছে কোয়েল। কাঁদো কাঁদো মুখ করে বলছে ওকে, তুমি ঠিক আছো তো আপনি? কে মেরেছে তোমাকে? স্রোত বাচ্চা মেয়েটার দিকে তাকালো, মুখে হাসি টেনে ওর গাল স্পর্শ করে বলল, কেউ মারেনি কোয়েল সোনা, আপনি একদম ঠিক আছি। দীপ্ত গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলো স্রোতকে, কি যেন ভেবে বলল, তাহলে তোমার গাল এমন শুকনা মরিচের মতো লাল বর্ণ ধারণ করেছে কেন? পিঁপড়া কামড়েছে বুঝে? স্রোতের চোখে মুখে রাগ ফুটে উঠল, দাঁত কিরমির করে বলল, না, খরগোশ কামড়েছে। কিন্তু খরগোশ তোমার গালের নাগাল পেল কি করে? দীপ্তর এত প্রশ্নে বিরক্ত হয়ে বলল স্রোত। তুই যা তো দীপ্ত, মাথা খাস না আমার। দীপ্তর মুখটা অন্ধকারে ঢেকে গেল, বড় একটা শ্বাস ছেড়ে বলল, ইস রে, আমার সিনিয়রের গালে আমি চুমা দেওয়ার আগেই খরগোশ চুমা দিল। তাও আবার যেমন তেমন চুমা না, বাইট বসিয়ে দিল। খরগোশটার নাম বলো সিনিয়র, এক্ষুনি খুঁজে বের করে কলিজা কত বড় দেখে নিব। স্রোত বিরক্ত হলো দীপ্তের বাদরামিতে। খাটের পাশে সেন্টার টেবিলে রাখা একটা ফুলদানি হাতে তুলেছে ওকে মারবে বলে। যান বাঁচাতে দীপ্ত দৌড়ে পালিয়েছে। তখনই কোয়েল মজা পেল ভাইয়ের এমন অবস্থা দেখে। সেও হাসতে হাসতে বেরিয়ে গেল দীপ্তের পিছু পিছু। দোয়েল স্রোতকে নিজের দিকে ঘোরালো, ওর গালে হাত দিয়ে বলল, কি হয়েছিল স্রোত? আপুকে বল, গালে এমন লালচে দাগ পড়লো কি করে? কাব্যু ভাইয়া কি বা কোথায় পেলি তুই? কাব্যের নামটা শুনে রাগ হলো স্রোতের, রেগে মেগে বলল দোয়েলকে, ওই অসভ্য অভদ্র পাশার লোকটাই তো আমার গালে থাপ্পড় মেরেছে দোয়েল আপু। খরগোশ লোক একটা, মানুষকে মারতে পারে এইভাবে? চোখের কোণে পানি জমেছে স্রোতের। দোয়েল বোকা বনে গেছে যেন। স্রোতের কোনো কথাই তো বুঝতে পারছে না সে। কাব্য অকারণে ওর গালে থাপ্পড় মারতে যাবে কেন? দোয়েল মাথায় হাত ঠেকিয়ে চোখ মুখ শক্ত করে বলল স্রোতকে, ক্লিয়ার করে বল কি হয়েছে? পাত্রপক্ষ আসবে জেনে তুই কোথায় চলে গিয়েছিলি? এই বিয়েতে মত নেই তোর? ফটাফট উত্তর দিল স্রোত। না। কেন? ওই লোকটার হাবভাব আমার ভালো লাগে না। কিন্তু রেজওয়ান ভাইয়া তো ভালো ছেলে, উনি তোকে পছন্দ করেন স্রোত, তুই ভালো থাকবি ওনার সাথে। এত পছন্দ হলে তুমিই বিয়েটা করে নাও দোয়েল আপু, আমি পড়বো, তাহি আপুর মতো ডক্টর হব আমি। বিয়েতে দোয়েলের অ্যালার্জি আছে জানিস না? এসব বিয়ে টিয়ে আমি এখন করব না। কি হয়েছিল বলবি তুই? কাব্য ভাইকে পেলি কোথায়? স্রোত উঠল বিছানা থেকে। পরনের শাড়িটা এলোমেলো হয়ে আছে, মাথার খোপা করা সিল্কি চুলগুলো খুলে কোমর পেরিয়ে গেছে। দোয়েল তাকিয়ে আছে ওর দিকে। মেয়েটা অনেক সুন্দর, অপূর্ব দেখতে। ভুবন মোহিনী সুন্দরী বললে কম হবে না। গায়ের রং, উচ্চতা, স্বাস্থ্য, লম্বা কালো কেশগুচ্ছ সবকিছুই পারফেক্ট তার। একটা মানুষ এত পারফেক্ট হয় কি করে? আল্লাহ যেন সব সৌন্দর্য এই অষ্টাদশী মেয়েটার।
স্রোত আবারও এসে বসলো দোয়েলের পাশে। কাব্যর সাথে ওর দেখা হওয়ার বিষয়টা বলল সুন্দর করে। ফুপির জোড়াজড়িতে ওনারানা শাড়ি চুড়ি আর সব গহনা পরে রেডি হয়েছিল স্রোত, কিন্তু মনে মনে ঠিক করে নিয়েছিল সে কোনোভাবে যাবে না রেজওয়ান ছেলেটার পরিবারের সামনে। লোকটা দেখতে অনেক সুন্দর, কথাবার্তাও ভালো, সব মিলিয়ে পারফেক্ট বলা চলে, কিন্তু স্রোতের সামনে আসলে কেমন তেরা বেঁকা কথা বলতে শুরু করে। লোকটা বেশ কয়েকবার দেখা হয়েছে ওদের, কখনো স্রোতের কলেজে, কখনো রাস্তায়, কখনো আবার বাড়িতে। প্রতিবারই নানান বাহানায় স্রোতের সাথে কথা বলতে চেয়েছে সে। স্রোতের একদমই পছন্দ না এমন ছেলে মানুষকে। ছেলেদের অ্যাটিটিউড থাকবে, আত্মসম্মান থাকবে, তারা কেন যেচে পড়ে কথা বলতে যাবে যে কোনো মেয়ের সাথে। আজ যখন জানলো স্রোতের ছোট ফুপি সাবরিনা বেগম ওনারই বান্ধবীর ছেলে রেজনের সাথে বিয়ে ঠিক করেছেন ওর, তখন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল স্রোতের। স্রোত তো চায়নি এমনটা, ইচ্ছে না থাকার পরেও ফুপির কথা রাখতে সাজগোজ করে তৈরি হলো সে। কোনো একটা কারণে স্রোত তখন ছাদে গিয়েছিল। এক ফুচকাওয়ালাকে যেতে দেখলো গেটের সামনে দিয়ে, ছাদে দাঁড়িয়ে চিৎকার দিয়ে ডাকলো লোকটাকে। সে সফল হলো নিজের কাজে। ফুচকাওয়ালা থামলো, স্রোতের দিকে তাকিয়ে চোখের ইশারায় বললেন তিনি দাঁড়াবেন। তারপর আর কি, স্রোত আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে গেল ফুচকা খাবে বলে। সাবরিনা বেগম আর ওনার যা তখন রান্নাঘরের কাজে ব্যস্ত। ধ্রুব বাসায় নেই, আর দোয়েল নিজের পড়ার টেবিলে। স্রোতকে দেখলো না কেউই। প্রায় অনেকক্ষণ হলো স্রোত বাড়ির বাইরে হাঁটতে হাঁটতে বাড়ির সীমানা পেরিয়ে অনেক দূর চলে গেছে সে। আশেপাশে তাকিয়ে দেখলো জনমানবের উপস্থিতি নেই জায়গাটাতে। কিছু দূরে সুন্দর একটা পার্ক। স্রোত এগুলো সেদিকে। কিছু দূর যেতেই কোথা থেকে কতগুলো ছেলে এসে ঘিরে ধরল ওকে। তাদের মধ্যে একজন ভালো করেই চেনে স্রোত। কিছুদিন আগেও কলেজ থেকে ফেরার পথে স্রোতের সাথে অসভ্যতামো করতে চেয়েছিল সে। ধ্রুব এসব জেনে মারধর করেছে ছেলেটাকে। ছেলেটা স্রোতের কলেজের সিনিয়র, নাম রোহান। স্রোত পাশ কাটিয়ে চলে যেতে চাইলে রোহান ওর হাত ধরে নেয়, ঘাড় কাত করে ঠোঁটের কোণে শয়তানি হাসি নিয়ে বলে, কি মামুনি, একা কেন? আমাদের সঙ্গ লাগবে? মানে কাকি কি বলছেন আপনি? মাথা ঠিক আছে? ঘরে মা বোন নেই? মা বোন তো আছেই, বেড পার্টনার নেই। মধ্যেই তুমি ঠেলে হবে? দিয়েছেন। রাগে ঘেন্নায় রোহানের থেকে নিজের হাতটা ছাড়িয়ে গালে চড় বসিয়ে দিল স্রোত। রোহানের রাগ যেন তত্তর করে বাড়ল। স্রোতের দিকে এগিয়ে যেতেই দৌড়ে পালালো স্রোত। রোহানরাও ছুটল ওর পিছু পিছু। কিছু দূর আসতে স্রোতের ধাক্কা লাগলো কারোর সাথে। টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল সে। সামনের মানুষটার হাতে থাকা দামি ফোনটা হাত থেকে পড়ে গেল নিচে। পাকা রাস্তায় পড়ার কারণে ফোনের গ্লাস ফেটে গেল তখনই। স্রোতের হাত ধরে টেনে তুলল লোকটা, ধমকের স্বরে বলল, এই মেয়ে, চোখে দেখতে পাও না? স্রোত কেঁপে উঠল। কিছু দূর পিছিয়ে গিয়ে লোকটার দিকে তাকাতে অবাক হলো সে। এ তোর বড় ফুপির ছেলে আরণ্যক কাব্য, আরণ্যক ম্যানশনের বড় রাজপুত্র বলা যায়, যার আসার অপেক্ষায় দিন গুনছেন সবাই। ফুপি আর ওনার হাজবেন্ডের মুখে যে কাব্য ভাইয়ের গল্প শুনে এসেছেন এতদিন। প্রতিদিন কাব্যের ফেসবুক প্রোফাইল ঘাটাঘাটি করে স্রোত, তাই সামনে থেকে দেখে চিনতে অসুবিধা হয়নি খুব একটা। স্রোতের এমন চাহনি দেখে বিরক্ত হলো কাব্য। ফোনটা হাতে তুলে চলে যাচ্ছিল সে। রোহান ততক্ষণে এসে দাঁড়িয়েছে স্রোতের পেছনে। উপায় না পেয়ে কাব্যের সামনে গিয়ে পথ আটকালো স্রোত। ওকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমায় হেল্প করুন প্লিজ। কাব্যের চোখ দুটো লাল হয়ে এলো সহসায়। অতিরিক্ত রাগে সুন্দর মুখটা তামাটে বর্ণ ধারণ করেছে ওর। চেনা নেই জানা নেই একটা অপরিচিত মেয়ে এভাবে ওকে জড়িয়ে ধরলো হুট করে। বিষয়টা ভালো লাগলো না কাব্যের। মেয়েদের গায়ে পড়া ভাব একদমই পছন্দ না ওর। কাব্য স্রোতকে সরালো নিজের থেকে, গায়ে সবটুকু শক্তি দিয়ে চর বসালো স্রোতের গালে। সাথে সাথে কিছু দূরে ছিটকে পড়লো স্রোত। মাথাটা ভন ভন করে ঘুরতে শুরু করলো ওর। চারিদিকটা অন্ধকার ঠেকলো, সেন্স হারালো তখনই। কাব্য তো তাকালো না পর্যন্ত মেয়েটার মুখের দিকে, কিন্তু রাহুল সে তো হা করে দাঁড়িয়ে আছে কিছু দূরে। এই ছেলে এত নিষ্ঠুর কেন? এত সুন্দর মেয়েটাকে এভাবে মারতে পারলো? ইস, মায়া হচ্ছে রাহুলের। স্রোতের কাছে গিয়ে কাব্যকে বলল সে, কি করলি ভাই? মেয়েটা তোকে হেল্প মেয়েটা তোর কাছে হেল্প চাইলো, এই বুঝি হেল্প করার নমুনা? চুপ কর। কোনো অপরিচিত ছেলেকে জড়িয়ে ধরে কেউ হেল্প চায়? মেয়েটা হয়তো অনেক অভদ্র, অসভ্য ফ্যামিলির, নয়তো ওর চরিত্র ঠিক নেই। কাব্য চলে যাবে বলে পা বাড়াতে সামনে দাঁড়িয়ে থাকা 3-4টা ছেলেপেলেকে দেখলো। সব কয়টার বেশভূষা দেখে জেল থেকে পলাতক আসামি ছাড়া কিছুই মনে হচ্ছিল না। কাব্য বুঝে নিল মেয়েটা বিপদে পড়েই হেল্প চেয়েছে হয়তো। মাটিতে পড়ে থাকা স্রোতের দিকে তাকালো সে। রোহান তত সময় এগিয়ে এলো স্রোতকে নিয়ে যাবে বলে। ওর চোখ ভর্তি লালসার, ঠোঁটের কোণে জঘন্য হাসি। রোহান স্রোতের হাতে স্পর্শ করবে তখনই ও শার্টের কলার ধরে টেনে তুলল কাব্য। নিজের রক্তলাল চোখ দুটো নিয়ে ওর দিকে তাকাতে গলা শুকিয়ে এলো রোহানের। কাব্য গম্ভীর কণ্ঠে বলল ওকে, মেয়েটাকে বিরক্ত করছিলি? না তো, মেয়েটা আমার গার্লফ্রেন্ড হয়। রাহুলের বিশ্বাস হলো না কথাটা। কাব্যকে উদ্দেশ্য করে বলল, এই শালা মিথ্যা বলছে কাব্য। এর মতো মদনের মতো এত সুন্দর গার্লফ্রেন্ড হলে আমি রাহুল কি দোষ করলাম? কাব্য এখনো নিজের রক্তলাল চোখ নিয়ে তাকিয়ে আছে রোহানের দিকে। রোহানের ভয় হলো, নিজেকে ছাড়াতে চাইলো কাব্যর থেকে। রেগে বলল, হ্যাঁ করেছি। কি করবি তুই?
কাব্য বাঁকা হাসলো, নিজের শক্তপোক্ত হাত দিয়ে ঘুষি বসালো রোহানের নাকে। রোহান সাথে সাথে 2 হাত দিয়ে নাক চেপে ধরলো নিজের। আরেক দফা আক্রমণে শিকার হলো সে। কাব্য লাথি মারল ওর পেটে, হাত টেনে মুচড়ে দিল তা। গগন কাঁপানো চিৎকার দিয়ে উঠল রোহান। নাক থেকে গলগল করে রক্ত বের হলো ওর। প্রচণ্ড পেট ব্যথার হাতের যন্ত্রণায় মাটিতে পড়ে ছটফট করতে শুরু করলো সে। রোহানের সাথে ছেলেগুলো হা করে দাঁড়িয়ে আছে কিছু দূরে। কাব্য চোখ গরম করে ওদের দিকে তাকাতেই দৌড়ে পালালো ছেলেগুলো। রোহানের এমন আর্তনাদে মায়া হলো না কাব্যের। ভ্রু কুচকে এখনও তাকিয়ে রইল ওর দিকে। আবারও গিয়ে আঘাত করবে, তখন রাহুল এসে আটকালো ওকে। কাব্য শান্ত হলো। স্রোতের দিকে তাকাতেই কেমন যেন এক অনুভূতি হলো ওর। মনে হলো স্রোতকে এসে চেনে, বহুদিনের পরিচিত ওর। কিন্তু এই মেয়েকে তো আগে কখনোই দেখেনি কাব্য। কেন এমন অদৃশ্য সূত্রটান অনুভব করছে মেয়েটার প্রতি? স্রোতকে পড়ে থাকতে দেখে রাহুল কোলে তুলে গাড়িতে উঠাতে চাইছিল। কাব্য স্পর্শ করতে দিল না ওকে, নিজেই স্রোতকে উঠালো গাড়িতে। রাহুল আশেপাশের মানুষের থেকে জানার চেষ্টা করতে স্রোতের পরিচয় জানতেও পারল সে। উঠে গিয়ে বসলো কাব্যের গাড়ির ড্রাইভিং সিটে। কাব্য নিষ্পলক চোখে তাকিয়ে দেখছে স্রোতকে। স্রোতের দিকে কিছুটা ঝুঁকতেই চোখ খুলে তাকালো সে। মনের মধ্যে ভয়ে ভাবলো কাব্য খারাপ কিছু করতে চাইছে ওর সাথে। নিজের গায়ে সবটুকু শক্তি নিয়ে তখন চর বসালো কাব্যের গালে। রাহুল স্তব্ধ এ দেখে। কি হতে যাচ্ছে বুঝতে বাকি রইল না। কাব্য নিজের গালে হাত দিয়ে ভ্রু কুচকে তাকিয়ে আছে স্রোতের ভয়ার্ত মুখটার দিকে। স্রোত মনে হয় ভয় পেয়েছে, বুঝতে পেরেছে সে ভুল করেছে। কাব্যকে সরি বলতে নিলে ওর বাম গালে 2 বার থাপ্পড় পড়ল কাব্যের শক্তপোক্ত হাতের। সাথে সাথেই মাথাটা ঝিমঝিম করতে শুরু করলো। সেন্স হারালো তখনই। লোকজনের থেকে পাওয়া ঠিকানায় গিয়ে গাড়িটা থামালো রাহুল। কাব্য গাড়ি থেকে বেরুলো। অনেক ভেবেচিন্তে স্রোতকে কোলে তুলে নিল সে। বাড়ির সদর দরজার সামনে আসতে নেম প্লেটে লেখা সুন্দর অক্ষরে আরণ্যক ম্যানশন নামটা চোখে ভাসল ওর। চিন্তায় চিন্তায় রাহুলের মোটা মাথাটা মনে হ্যাং করবে এখন। চিন্তায় চিন্তায় রাহুলের মোটা মাথাটা মনে হয় হ্যাং করবে এখন। এই অপরিচিত মেয়েটার বাড়িতে কাব্যের নাম লেখা কেন বুঝে আসছে না তার। নাকি এটা কাব্যেরই বাড়ি আর স্রোত তার পরিচিত? কাব্য পা রাখলো বাড়ির ভেতরে। তখন ওর দিকে চোখ পড়ল সবার। তারপরের ঘটনা তো সবারই জানা। স্রোতের কথা শুনে হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে দোয়েল। এতক্ষণ সে স্বপ্ন দেখলো না বাস্তবের কাহিনী শুনলো, কিছুই বুঝতে পারছে না। তালগোল পাকিয়ে যাচ্ছে সব। তবে কাব্যের হাতে চরের পাওয়ার এতটাই, টানা 3 ঘন্টা অচেতন হয়ে পড়ে রইল স্রোত। এই ভেবে মনে মনে হাসছে দোয়েল। দোয়েলের কথার উত্তরে বলল স্রোত, তবে দোয়েল আপু, স্রোতও তোমার ওই খরগোশ ভাইয়াকে দেখে নিবে। চোখ যেন ঝলসে না যায়। ভাইয়া তো আবার বেশি সুন্দর। আমি দেখতে কম সুন্দর? তুই তো সুন্দরী, ভাইয়ার পাশে মানাবে ভালো। স্রোত মুখ ভেঙচি কেটে বলল দোয়েলকে, আমি কখনোই ওই লোকটার পাশে গিয়ে দাঁড়াবো না। মানানোর তো প্রশ্নই আসে না। দোয়েল হাসলো। উঠে চলে যেতে যেতে বলল স্রোতকে, তোর কপালে দুঃখ আছে রে স্রোত, বুঝে শুনে ভাইয়ার সামনে যাবি। ভাইয়া কিন্তু অনেক রাগী। দ্বিতীয়বার ভাইয়ার রাগের কারণ হয়ে পড়লে তুই কিন্তু শেষ। ঠাট্টা স্বরে কথাগুলো বলে চলে গেল দোয়েল। স্রোত তেমন পাত্তা দিল না দোয়েলের কথায়। মনটা প্রচণ্ড খারাপ ওর। কাল একটা পার্সেল এসেছিল স্রোতের নামে। ভিতরে কি আছে খুলে দেখেনি এখনো। মন ভালো করার জন্য ভাবলো পার্সেলটা খুলে দেখবে। বিছানা থেকে উঠল স্রোত। খাটের নিচে রাখা বাক্সটা টেনে বের করলো। আনবক্সিং করতে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। স্রোতের পছন্দের উপন্যাসের কতগুলো বই রাখা, সাথে কিছু গিফট। বই হলো স্রোতের সময় কাটানোর সঙ্গী, মন ভালো করার মাধ্যম। ওকে কিছুদিন পর পর এমন গিফট পাঠায় একজনই, সে হলো ধ্রুব ভাই। আজকের পার্সেলে হয়তো ধ্রুব ভাই পাঠিয়েছে এই ভেবে মনে মনে খুশি হলো স্রোত। বইগুলো সব সাজিয়ে রাখলো বইয়ের শেলফে। স্রোতের দরজার সামনে দাঁড়িয়েছিল ধ্রুব। ওর হাসি মুখটা দেখে নিজেও হাসলো। স্রোত দেখার আগেই চলে গেল সেখান থেকে। আজ বাড়িতে লোকজনের আনাগোনা। সবাই এসেছেন কাব্যকে দেখতে, কিন্তু কাব্য তো বসে আছে নিজের রুমে। বাইরে এসে কারো সঙ্গে কথা বলা তো দূরের কথা, কেউ যেচে কথা বলতে গেলেও বিরক্ত হয় সে। আজ সাবরিনা বেগম আর ওনার যা কত রকমের রান্না বান্না করেছেন। ডাইনিং টেবিলে একে একে এনে রেখেছেন সব খাবার। দোয়েল, ধ্রুব, দীপ্ত সবাইকেই বললেন কাব্য আর ওর বন্ধুকে ডেকে আনতে, কিন্তু তারা কেউই যাবে না। ধ্রুব আর দোয়েল তো ভাইকে ভয় পায়। ছোটবেলায় কাব্যকে দেখলে ছুটে যেত ওরা দুজনে। কথা বলতে চাইতো কাব্যের সঙ্গে, কিন্তু প্রতিবারই ওদের এড়িয়ে চলতো কাব্য। চোখে মুখে ওদের প্রতি রাগ ছাড়া মায়া দেখেনি কখনোই। কাব্যের প্রতি সেই ভয়টা আজও মন থেকে যায়নি ওদের। মাকে পরিষ্কার না করে দিয়েছে ওরা যাবে না। এ বাড়িতে সবচেয়ে সাহসী সদস্য হলো দীপ্ত আর স্রোত। কাউকে না পেয়ে সাবরিনা বেগম তাকালেন ওদের দিকে। দুজনেই বুঝে নিল ওনার চাহনির মানে। মনে কাব্যের প্রতি রাগ থাকলেও ফুপির কথায় স্রোত গেল ওকে ডাকতে। আস্তে আস্তে পা ফেলে কাব্যের রুম পর্যন্ত এসেছে স্রোত আর দীপ্ত। স্রোত কাব্যের রুমের দরজা পেরিয়ে ভিতরে পা রাখবে, তখনই কানে এলো দীপ্তের কথা, সিনিয়র তুমি যাও, আমি বরং এখানেই থাকি। কাব্য ভাইয়া তোমাকে কিছু বললে আমি দেখে নেব।
স্রোতের হাসি পেল দীপ্তের কথায়, মনে মনে ভয় পাচ্ছে, সেটা বলবে না কোনোভাবে। স্রোত দেরি করলো না, আস্তে আস্তে কাব্যের রুমে ঢুকলো সে। আশেপাশে তাকিয়ে ভালো করে দেখলো পুরো রুমটা কোথাও নেই কাব্য, ওয়াশরুমের দরজাটা আটকানো। স্রোত বুঝে নিল কাব্য গোসল করছে, কিন্তু কাব্যকে না নিয়ে এসে যাবে কি করে, এই ভেবে বসে রইল স্রোত। রুমটা কেমন এলোমেলো হয়ে আছে, কাব্যের প্যান্ট শার্ট বিছানায়, সোফায়, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। একটা একটা করে সব কাপড় গোছালো স্রোত। কাছের জানালাটার পাশে আঁকিবুকি করার বিভিন্ন জিনিস চোখে পড়ল ওর। ক্যানভাসে আঁকা সুন্দর ছবিগুলোর দিকে চোখ আটকালো স্রোতের। কি সুন্দর নিখুঁত হাতের কাজ, এগুলো কি কাব্য ভাই এঁকেছেন? ওনার অনেক গুণ জানে স্রোত, তাই খুব একটা অবাক হলো না সে। সোফায় ফেলে রাখা গিটারটাতে হাত দিতে নিচ্ছিল স্রোত, তখন কেউ একজন চিৎকার দিয়ে বলে উঠল, এই মেয়ে, ছবি না ওঠা। হঠাৎ ধমকে কেঁপে উঠল স্রোত, মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলছে, বাবা গো বাবা, লোকটার ভাব দেখো, মনে হচ্ছে ওনার বউয়ের গায়ে কোনো পরপুরুষ হাত দিয়েছে। কাব্য এগিয়ে এলো স্রোতের কাছে, গম্ভীর কণ্ঠে বলল ওকে। আমার রুমে ঢোকার পারমিশন কে দিস তোমাকে? কথার উত্তর দেবে বলে স্রোত ঘুরে তাকালো, মুখটা অটোমেটিক্যালি হা হয়ে গেল স্রোতের। চোখ দুটো বড় বড় করে শুকনো ঢোক গিলল সে। তাকিয়ে রইল কাব্যের দিকে। সদ্য গোসল সেরে আসায় পরনে কাব্যের একটা তোয়ালে ব্যতীত কিছুই নেই। ওর লোমযুক্ত উদম চওড়া বক্ষদেশ স্পষ্ট দেখা যাচ্ছে, ভেজা চুলগুলো থেকে পানি গড়িয়ে পড়ছে। কাব্যের মুখটার দিকে তাকাতে কি যেন হলো স্রোতের। ফর্সা সুন্দর মুখশ্রী আর খোঁচা খোঁচা দাড়িতে অপূর্ব লাগছে কাব্যকে, ঠিক যেন স্রোতের কল্পনার রাজপুত্র, ওর পছন্দের উপন্যাসে পড়া সুদর্শন নায়ক। স্রোতের হাসিমাখা মুখটা অন্ধকারে ঢেকে গেল। কাব্যের চোখে চোখ পড়তে লোকটা লাল লাল চোখ নিয়ে তাকিয়ে আছে ওর দিকে, চেহারায় রাগের আভার। স্রোত ভয় পেল, চোখের সামনে ভেসে উঠল তখনকার ঘটনাটা। মনে হলো কাব্য ভাই হাত উঁচিয়ে থাপ্পড় মারল ওকে। ভয়ে আর আতঙ্কে দুই গালে হাত চেপে ধরল স্রোত, আমতা আমতা করে বলল কাব্যকে, মানে আপনাকে সবাই নিচে ডাকছে। কথাটা বলে 1 মিনিটেও দাঁড়ালো না স্রোত, দ্রুত বেরিয়ে গেল কাব্যের রুমে সীমানা অতিক্রম করে। দীপ্ত তো অনেক আগেই পালিয়েছে ভয়ে। কাব্য ভেবেছিল আজই চলে যাবে এখান থেকে, এ বাড়িতে থাকবে না সে। রাহুলের জন্য যেতে পারল না। রাহুল ভেবেই এসেছে বাড়িতে বেশ কিছুদিন থাকবে। কাব্যকে রাজপ্রাসাদের মতো সুন্দর দেখতে পুরো বাড়িটা ঘুরে দেখবে সে। এই অল্প সময়ে মাহাতাব সাহেবের সঙ্গে আর বাড়ির ছোট্ট সদস্যদের সঙ্গে ভালোই বন্ধুত্ব হয়ে গেছে রাহুলের। ঝগড়া ঝামেলা যা হওয়ার সব হয়েছে দোয়েলের সঙ্গে। এই বাড়িতে এসে রাহুল বুঝলো বাড়ির সবাই ভালো হলেও দোয়েল অনেকটা কাব্যের মতোই রকচটা। প্রয়োজন ছাড়া তো কথাই বলে না, আবার কেউ কথা বলতে গেলেও সে রেগে যায়। এবার মেয়েটার সঙ্গে ঝগড়া হলেও ওকে অনেক পছন্দ হয়ে গেছে রাহুলের। মনে মনে দোয়েলকে বিয়ে করে অর্ধেক সংসারও করে ফেলেছে সে। কাব্য খেতে আসতে চাইছিল না, রাহুল ওকে জোরাজুরি করে নিয়ে এসেছে। বেচারার পেটে খিদে লেগেছে অনেক। রেস্টুরেন্টে গিয়ে সময় নষ্ট করতে চায়নি আর কাব্য ড্রয়িং রুমে আসতে সকলে চেঁচামেচি হই হুল্লোড় কমে গেল। মাহতাব সাহেব আর এলেন না, পাঠালেন নিজের ভাইকে। কাব্যর চাচ্চুকে অনেক পছন্দ করে, দুজনের মধ্যে সম্পর্ক অনেক ভালো। খাবারের সময় ছেলের মুখোমুখি বসে বিরক্তির কারণ হতে চাইলেন না মাহতাব সাহেব। কায়নের ছোট ভাই মাহফুজকে বললেন কাব্যের সঙ্গে গিয়ে কথা বলতে, একসাথে বসে খেতে। কাব্যর চাচ্চুর সঙ্গে কথা বলল, খাবার টেবিলে গিয়ে বসলো 3 জনে। সাবরিনা বেগম আর ওনার জায়ের হাতে হাতে সাহায্য করছে স্রোত। একে একে খাবারের প্লেট থেকে শুরু করে সবকিছু এনে রেখেছে টেবিলে। কাব্য একবার চোখ বুলালো টেবিলে রাখা খাবারের দিকে, সবই ওর পছন্দের খাবার। এক্সামে ফার্স্ট হয়ে যখনই কাব্য বাড়ি ফিরত দেখতো ওর আম্মু নানা রকম খাবার সাজিয়ে বসে আছেন ওর জন্যে। এ বাড়িতে কাব্যের আম্মুর অস্তিত্ব নেই, খাবারগুলোর মধ্যেও নেই ওর মায়ের হাতের ছোঁয়া। প্লেটের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল কাব্য। শত চেষ্টা করলেও এই খাবার গলা দিয়ে নামবে না ওর। স্রোত তখন তরকারির বাটি নিয়ে আসছিল। ছোট্ট কোয়েল দৌড়ে যাচ্ছিল কিচেনের দিকে, ধাক্কা লাগলো স্রোতের সঙ্গে। অসাবধানতায় হাতের তরকারির বাটিটা পড়ে গেল টেবিলেই। কাব্য আর স্রোতের দূরত্ব খুব বেশি ছিল না। স্রোতের হাত থেকে তরকারির বাটি পড়তেই কাব্যের গায়ে থাকা সাদা শার্টের দাগ লাগলো সঙ্গে সঙ্গে। বিরক্ত হলো কাব্য, দাঁত কিরমির করে চোখ মুখ কুচকে তাকালো স্রোতের দিকে। পুরো রুম জুড়ে নেমে এলো নিস্তব্ধতা, কথা নেই কারোর মুখে। কি হতে যাচ্ছে হয়তো আন্দাজ করে নিয়েছেন সকলেই। রাহুল একবার স্রোত আর কাব্যের দিকে তাকিয়ে আবার ভাতের লোকমা মুখে তুলল। রাহুলের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এখন একটা মস্ত বড় ঝামেলা বাঁধবে ঘটনাকে কেন্দ্র করে। ঝামেলা বাঁধলে বাদুক, আগে ওকে পেট ভরে আতে হবে। এই ভেবে স্রোত আর কাব্যের দিক থেকে চোখ সরিয়ে নিজের খাওয়ায় মনোযোগ দিল রাহুল। স্রোত আস্তে আস্তে বলল কাব্যকে, আমি ইচ্ছে করে করিনি, এটা ক্ষমা করে দিন। কাব্য চোখ মুখ শক্ত করে চিৎকার দিয়ে বলল, স্টুপিড, এক্ষুনি আমার সামনে থেকে যা। স্রোত পিছিয়ে গেল কয়েক পা। কেমন অপমানিত বোধ হচ্ছে ওর, খারাপ লাগছে কাব্যের আচরণে। এভাবে কখনোই কেউ বকাঝকা করেনি তাকে, খারাপ তো লাগবে। কাব্য তো এমনিতেই রেগে আছে। ওর রাগে ঘি ঢালার মতো কাজ করলেন সাবরিনা বেগম। উনি এসে দাঁড়ালেন স্রোতের পাশে। কাব্য ওনার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বুঝলো
সাবরিনা বেগমের পরনের শাড়িটা কাব্যের আম্মুর মাথায় রাগ চড়ে গেল মুহূর্তে। প্রচণ্ড রাগে নিজেকে পাগল পাগল লাগলো ওর। মন চাইলো রুমে থাকা সব জিনিসপত্র ভেঙে চুরে শেষ করে দিতে। মনের কথা না শুনলে মাথা ঠান্ডা হবে না কাব্যের। কিন্তু প্রথম দিনই ঝামেলা পাকাতে চাইছে না সে। কাব্য উঠে দাঁড়ালো চলে যাবে বলে। তখন সাবরিনা বেগম বললেন, চলে যাচ্ছ কেন বাবা? সব আয়োজন তো তোমার জন্যই। প্লেটের ভাত রেখে উঠতে নেই। সাথে সাথে উত্তর এলো কাব্যের থেকে। ঠিক আছে, ফেলে দিচ্ছি তবে। কথাটা বলে কাব্য টেবিলে থাকা কাচের প্লেট, তরকারি বাটি এক এক করে সব ছুঁড়ে ফেললো মেঝেতে। ঝনঝন শব্দ তুলে প্লেটগুলো ভেঙে গেল মুহূর্তে। পানির গ্লাসটা দেয়ালে ছুঁড়ে মারতে টিভির স্ক্রিন ফেটে গেল সঙ্গে সঙ্গে। সাবরিনা বেগমের মুখে কথা নেই। মনে হচ্ছে কাব্যের ওনাকে সহ্যই হচ্ছে না। নইলে কি ওনার উত্তরে এমন কাজ করে কাব্য? স্রোত দাঁড়িয়ে আছে কাব্যের থেকে কিছু দূরে, চোখ দুটো ছলছল করছে ওর। কতবার হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে ধ্রুবর উপরে পড়ে গেছে সে। কতবার খাবার টেবিলে তরকারি ফেলেছে ওর শার্টের উপর। ধ্রুবর রুমে গিয়ে পছন্দের বইগুলো নিয়ে এসেছে ওর। কখনোই তেমন করেনি ধ্রুব ভাই। আর কাব্য ভাই ছোট্ট একটা বিষয় নিয়ে এমন করছে। ওর মনে কি দয়া মায়া নেই? মানুষ এত কঠোর হয়? কথাগুলোই বারবার মাথায় আসছে স্রোতের। ধ্রুব আর দোয়েল দাঁড়িয়ে আছে একপাশে। ধ্রুব চোখ মুখ শক্ত করে রেখেছে, পারছে না কিছু বলতে। যতই হোক কাব্য তোর ভাই। দোয়েলের চোখে মুখে ভয়ের ছাপ। কাব্য রাগী জানে সে, কিন্তু এতটা উগ্র যাদের সামনে ধ্রুব দোয়েল কখনোই কথা বলে না, তাদের সামনে এমন আচরণ করছে ওর ভাই। দোয়েল রাহুলের ঠিক পেছনে এসে দাঁড়ালো, মিনমিনে কণ্ঠে ডেকে বলল, শুনুন। সঙ্গে সঙ্গে উত্তর এলো রাহুলের থেকে। বলুন। ভাইয়াকে সামলান প্লিজ। রাহুল চোখের ইশারায় দোয়েলকে আশ্বস্ত করলো সে দেখে নিচ্ছে সবটা। দোয়েলও নিশ্চিত হলো। কিন্তু রাহুল কি করলো? খাবারের প্লেট হাতে নিয়ে কাব্যের সামনে গিয়ে বলল, তোর ঝগড়া মারামারি শেষ হলে ডাকিস, আমি খেয়ে নিই। কথাটা বলেই রাহুল চলে গেল কাব্যের রুমে। দীপ্ত, ধ্রুব আর দোয়েল হা করে তাকিয়ে আছে ওর যাওয়ার দিকে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।